হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা ছেলেকে তুলে আনতে তোদের এত সময় লাগলো? এই ছেলেটাকে এখানে বেঁধে রাখ। ওকে আজকে একটা উচিত শিক্ষা দিতে হবে। কত বড় সাহস আমাকে মারতে চায়, তাই না? আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। এই ছেলেটাকে আজকে ছাড়বো না। আপনাকে মারতে চাই এমন মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে এটা হতে পারে না। আমরা যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আপনার কোনো ক্ষতি হবে না ভাই। এরপর আরিফ নিয়ে ছেলেটাকে বেঁধে রাখে একটা চেয়ারের সাথে। ছেলেটাকে মেরে অজ্ঞান করে দিয়েছে, সেই জন্য ছেলেটা কিচ্ছু করতে পারছে না। ছেলেটা এসেছিল রকিকে মারার জন্য, কিন্তু মারতে পারেনি, উল্টো তাকে তারা ধরে নিয়ে এসেছে। লোকটাকে এদিকে বেঁধে রাখা হয়েছে, অপরদিকে রিয়া আবিদকে ধরে রেখেছে। রকি হলো কি হচ্ছে এই এলাকার একজন শীর্ষ মাফিয়া, এবং রিয়া সবার কাছে লেডি কিলার হিসেবে পরিচিত। দুজনে খুব ভয়ঙ্কর, দুজনকে সবাই ভয় পায়। একটু পর আবিদের জ্ঞান আসে, তখন রিয়া তার সামনে দাঁড়িয়ে বলে, তোকে আমি বলেছিলাম না তোর বসকে আমার সাথে দেখা করতে বলবি, কিন্তু সে কেন আমার সাথে দেখা করেনি? এখন তোকে আমি শেষ করে দেব। তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। তোর বস আমার লোককে ধরে নিয়ে গেছে। ম্যাডাম, আমি কি বলবো, আমি ভাইয়াকে অনেকবার বলেছি আপনার সাথে দেখা করতে, কিন্তু উনি দেখা করতে চান না। ওনার কারোর সাথে দেখা করার কোনো মন মানসিকতা নেই, সেই জন্য উনি দেখা করেন না। এখন আমি কি করব? আপনি আমাকে এদিক থেকে বলছেন দেখা করার জন্য, কিন্তু তিনি দেখা করতে চাইছেন। আপনাদের দুইজনের মধ্যখানে পড়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। বুঝতে পারলাম, তাহলে তোর বসের নাম্বারটা আমার কাছে দে। ওকে আমি নিজে কল করব, কল করে এখানে আসতে বলবো, না হলে তোকে শেষ করে দেব। তাড়াতাড়ি নাম্বার দে। ম্যাডাম, আমি ভাইয়ের নাম্বার দিতে পারবো না। ভাইয়ের নাম্বার যদি দেই তাহলে ভাই আমাকে মেরে ফেলবে। যদি জানতে পারে তাহলে আমাকে একদম শেষ করে দিবে। নিজের ভাইয়ের মতো আমাকে ভালোবাসে, এখন যদি আমি তার সাথে বেইমানি করি তাহলে বুঝতেই পারছেন আমাকে শেষ করে দিবে। তখন এই কথা শোনার পরে রিয়া অনেক বেশি রেগে যায় এবং আবিদকে মারতে শুরু করে। এরপর আবিদের দিকে তাকিয়ে বলে, তোকে আমি বলেছি নম্বর দিতে, তুই যদি নম্বর না দিস তাহলে কিন্তু একদম শেষ করে দেব। তুই এখন এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তোকে যদি নিজের ভাইয়ের মতো মনে করে তাহলে সে নিশ্চয়ই এখানে আসবে। তার সাথে আমার দেখা করতেই হবে, না হলে আমি তোকে শেষ করে দেব, মনে রাখবি। আবিদ তো অসহায় হয়ে পড়ে আছে। সে কি করবে? নাম্বার না দিলে তাকে মরতে হবে। তখন সে নাম্বার বের করে রিয়ার কাছে দেয়। রিয়া তখন নাম্বারটা হাতে নিয়ে বলে, এখন দেখবো বাবু, তুমি কিভাবে আমার কাছে না এসে থাকতে পারো। আমি তোমাকে এতদিন থেকে খুঁজতেছি, কিন্তু তুমি আমার কাছে ধরা দিচ্ছ না। তোমাকে আমি একবার দেখার পরেই এইটা আমার সব কিছু পাগল করে দিয়েছে। এখন তোমাকে আমি যে করেই হোক আমার কাছে নিয়ে আসবো। ওইদিকে ইমরান কান্না করে যাচ্ছে। সামনে রকি এবং আরিফ দাঁড়িয়ে আছে। তখন রকি একটা লাঠি নিয়ে আসে এবং মারতে শুরু করে ইমরানকে। ইমরান তখন কান্না করে দেয়। সে কি করবে? সে অর্ডার পালন করতে এসেছে, এসে এভাবে ধরা পড়ে যাবে এটা সে কোনোদিনও ভাবতেও পারেনি। তখন সে কান্না করে বলে, আমি জানি ভাই আপনি কতটা ভয়ঙ্কর। আপনাকে মারার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আমার বস অর্ডার দিয়েছে, সেই জন্য আমি আপনাকে মারতে এসেছি। না হলে আমি জানি আপনি কতটা ভয়ঙ্কর। আপনাকে কোনোদিন মারতে আসা তো দূরের কথা, আপনার কাছেও আসতাম না। কে তোর বস? কার এত বড় সাহস আমাকে মারবে? আমাকে মারবে? এই এলাকায় কারো এত বড় সাহস হয়নি। কেন আমাকে মারতে চাচ্ছে সেটাই আমি জানতে চাই। আমি আপনাকে এখান থেকে তুলে নিয়ে যেতে এসেছিলাম। আমার বস বলেছেন যে করেই হোক আপনাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে তার সাথে দেখা করাতে। কিন্তু আমি কিভাবে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাব? আপনাকে তুলে নেওয়া তো দূরের কথা, আপনাকে ধরতে এসে তো আমি নিজেই ধরা পড়ে গেলাম। এই, আমি কি তোকে এটা জিজ্ঞাসা করেছি? আমি জিজ্ঞাসা করেছি তোর বসকে, সেটা আমাকে বলবি। আমি এত বেশি কথা বলা পছন্দ করি না। যারা বেশি কথা বলে তাদেরকে আমি একদম শেষ করে দিই। আমাদের বস হচ্ছেন রিয়া চৌধুরী। এই কথা শোনার পর রকি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, কারণ সে এই নামটা অনেক দিন থেকে শুনেছে, কিন্তু তাকে সরাসরি কোনোদিনও দেখেনি। শুনেছে মেয়েটা অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি খুন করে, কিন্তু সে সামনাসামনি কোনোদিনও মেয়েটাকে দেখেনি। তার সাথে কিসের এত শত্রুতা? তাকে কেন ধরে নিয়ে যাবে? তখন ওকে জিজ্ঞাসা করে,
আমার সাথে তোর ম্যাডামের এত কিসের শত্রুতা? আমাকে কেন ধরে নিয়ে যাবে? তার সাথে তো এতদিন কোনো কথাও হয়নি, দেখাও হয়নি, তাহলে কেন সে আমাকে ধরে নিয়ে যাবার কথা বললো? আমি জানি না ভাই আপনাকে কেন ধরে নিয়ে যাওয়ার কথা বলল। আমাকে শুধু বলেছে আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ভাই আমার মনে হয় এই ছেলেটাকে এভাবে জিজ্ঞাসা করলে কোনো দিনও বলবে না। আপনি আমাকে অর্ডার দিন, ওকে একদম শেষ করে দেই, এমনিতেই সব কথা স্বীকার করে নিবে। ওকে এভাবে যতই বলি না কেন আসল কথা স্বীকার করবে না। আরিফের এই কথা শুনে রকি রেগে আরিফের দিকে তাকিয়ে বলে, আমার সেই যোগ্যতা আছে, আমি মানুষের মুখের দিকে তাকালেই বলতে পারি কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। ছেলেটার মুখের দিকে তাকালেই বোঝা যায় যে ছেলেটা সত্য কথা বলছে। আমি জানি সে সত্য কথা বলেছে, তাই তাকে এমনি এমনি মেরে লাভ নেই। যখন এই কথাটা বলল তখন হঠাৎ করে তার ফোনে একটা কল আসে। অপরিচিত নাম্বার দেখে কিছুক্ষণের জন্য চুপ থাকে। এরপর ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসে। কি ব্যাপার বাবু, কেমন আছে তুমি? আমার লোককে কেন ধরে রেখেছ? ছেড়ে দাও ওকে। এই কথা শোনার পর রকি কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। সে কি বলবে, কে তাকে এরকম কথা বলতে পারে? তখন সে বলে, কে আপনি? আর আমাকে এরকম করে কথা বলছেন, এর মানে কি? আমার সাথে তো আপনার কথা হয়েছে বলে তো মনে নেই, তাহলে এভাবে কথা বলার কারণ কি? তুমি আমাকে না দেখলেও আমি তোমাকে দেখেছি, তাই বলছি আমার লোককে ছেড়ে দাও। এখানে তোমার আবেদকে আমি ধরে রেখেছি, তাই আবেদকে যদি বাঁচাতে চাও তাহলে আমার কাছে চলে আসো তাড়াতাড়ি। এই কথা শোনার পর রকি অনেক বেশি রেগে যায়, কারণ আবিদকে সে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। সেই 2 বছর আগে থেকে সেদিন সাকিব মারা যায়, সেদিন পর থেকে সে আবিদকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু আবিদকে এভাবে ধরে নিয়ে গিয়ে তাকে ব্ল্যাকমেল করা হবে এটা সে ভাবতেও পারেনি। তখন সে চিৎকার করে বলে, এই কে রে তুই? আর তোর এত বড় সাহস কি করে হলো আমার ভাইকে ধরে নিয়ে এসেছিস? তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো যদি আমার ভাইকে না ছেড়ে দিস। তাড়াতাড়ি আমার ভাইকে ছেড়ে দে। আস্তে কথা বলো বাবু, তোমার এত জোরে জোরে কথা বলা আমার একদম পছন্দ না। আমি যেটা বলছি সেটা শোনো। আর যদি নিজের ভাইকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি আমার দেওয়ার ঠিকানায় চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কে তুই সেটা বলার আগে আমাকে বলবি। আমি জানি তুই রিয়া, কারণ তোর লোক আমাকে বলে দিয়েছে তোর নাম। তুই আমার ভাইকে কেন ধরে নিয়ে গিয়েছিস? তোর সাথে তো আমার কোনোদিন কোনো কথা হয়নি, বা তোর সাথে আমার কোনোদিন কোনো দেখা হয়নি, তাহলে তোর সাথে আমার কিভাবে শত্রুতা? আর আমার ভাইকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছিস, এর মানে কি করতে চাচ্ছিস তুই? জানো বাবু, অনেক স্মার্ট, সেজন্য তোমার সাথে কথা বলতে আমার বেশি ভালো লাগে। কিন্তু তুমি হয়তো আমাকে দেখোনি, কিন্তু আমি তো তোমাকে অনেকবার দেখেছি। তাই তোমাকে যেটা বলছি সেটা শোনো, তাড়াতাড়ি চলে আসো, তোমার কোনো ক্ষতি করব না আমি, সেটা বিশ্বাস রাখতে পারো। এরপর রিয়া একটা ঠিকানা দিয়ে ফোনটা রেখে দেয়। আপনারা হয়তো কিচ্ছু বুঝতে পারছেন না, তাহলে আপনাদের 2 বছর আগের ঘটনা বলতে হবে। সকালে ঘুম থেকে উঠে অফিসে যাচ্ছিল রকি, কিন্তু তখন তার নাম রেখেছিল তার বাবা। তার নাম রাকিব। তার বাবা ছিলেন শহরের নামকরা ব্যবসায়ী। বাবা মায়ের মৃত্যুর খুনের পর 2 ভাই একদম নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু তখন রকি প্রায় ভার্সিটি শেষ করে ফেলেছে। সেই জন্য নিজের বাবার মৃত্যুর পর নিজেই ব্যবসাটা দেখাশোনা করতে শুরু করে। তার ভাইকে সে একজন ডাক্তার বানাবে, সেজন্য মেডিকেলে পড়াশোনা করাচ্ছিল। 2 ভাইয়ের জীবন খুব ভালো চলছিল, তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। সাকিব নিজের ভাইকে অনেক বেশি সম্মান করত এবং নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, এবং রাকিবও নিজের ভাইকে সব সময় আগলে রাখার চেষ্টা করত। কিন্তু তাদের বাবার যে খুন করেছিল সে লোকটা থেমে থাকেনি। সে তাদের দুজনের বাবাকে মেরেছিল তার ব্যবসা এগিয়ে যাওয়ার জন্য, কারণ তার ইচ্ছে ছিল সে রাকিবের বাবার মৃত্যুর পর সে সব কিছু বন্ধ করে দিতে, ব্যবসা সব কিছু শেষ হয়ে যাবে, এরপর একা একা ব্যবসা করবে। কিন্তু রাকিব থেমে থাকেনি। সে তার বাবার ব্যবসা একা সামলাতে শুরু করে এবং সাকিবকে পড়াশোনা করাতে শুরু করে। তখন সেই লোকটা অনেক বেশি রেগে যায়। শফিক চৌধুরী সেই লোকটার নাম। যখন সে দেখতে পায় যে রাকিব তার ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন সে অনেক বেশি রেগে যায়, কারণ সে রাকিবের বাবাকে মেরেছিল ব্যবসাটা শেষ করে দেওয়ার জন্য। কিন্তু সে ব্যবসা কিছুতেই থামাতে পারছে না, উল্টো রাকিব নিজের ব্যবসা আরও বড় করে নিয়েছে।
তখন রাকিবকে একদম শেষ করে দেওয়ার জন্য রাকিবের সবচেয়ে আপনজন, সবচেয়ে দুর্বল জায়গা আঘাত করার চেষ্টা করে এবং সেটা যে সাকিব সেটা খুব ভালো করেই সে বুঝতে পারছিল। এবং সাকিব একদিন কলেজে শেষ করে যখন বাসায় ফিরছিল তখন তাকে ধরে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে এবং পরের দিন তার লাশ রাকিবের কাছে পাঠায়। এটা দেখার পর রাকিব অনেক বেশি কান্না করে এবং প্রায় পাগল হয়ে গিয়েছিল। সেদিন সে বাসা থেকে বেরিয়ে আসে এবং শফিক চৌধুরী তখন তাকে হুমকি দিতে শুরু করে এবং রাকিব সিদ্ধান্ত নেয় সে আর ভালো পথে চলবে না। ভালো পথে অনেক চলেছে কিন্তু তাকে অবহেলার শিকার হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে। সেই জন্য সে সিদ্ধান্ত নিয়েছে যে খারাপ হয়ে যাবে আর ভালো পথে চলবে না। সেই জন্য সে যত অন্যায়কারী আছে সবাইকে শাস্তি দেওয়ার জন্য অন্যায়ের রাস্তা বেছে নেয় এবং দিনের পর দিন মানুষকে খুন করতে শুরু করে। কিন্তু কিছুতেই শফিক চৌধুরীকে ধরতে পারছিল না, কারণ সে সবার আড়ালে কখনোই তাকে ধরতে পারেনি। শফিক চৌধুরী অফিসে অনেকবার আক্রমণ করেছে কিন্তু শফিক চৌধুরীকে সেখানে পায়নি, বরং তার লোককে পেয়েছে। সেজন্য এখন তার জীবনের একটাই লক্ষ্য শফিক চৌধুরীকে মেরে ফেলা, কারণ তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ সে নিবে। কিন্তু এই মেয়েটা কোথা থেকে আসলো, সে অনেক বেশি রেগে যায় এবং একা একা সেই ঠিকানায় যেতে শুরু করে। সেই ঠিকানায় যাওয়ার মাত্রই দেখতে পায় অনেক বড় একটা বাড়ি। বাড়িটা দেখার পর তার পরিচিত মনে হচ্ছে কিন্তু সে ঠিক মনে করতে পারছে না। সেই জন্য ভিতরে ঢুকতেই দুইটা লোক এসে তাকে পিছন দিক থেকে আক্রমণ করে এবং তার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে এবং সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সেই লোকটা দুটো তাকে ধরে নিয়ে ভিতরে যায়। ভিতরে যাওয়ার পর রিয়া দেখে রাকিবের এই অবস্থা, তার মাথা থেকে রক্ত পড়ছে। এটা দেখার পর সে অনেক বেশি রেগে যায় এবং সেই লোক দুটোকে মারতে শুরু করে। তখন একটা লোকের দিকে তাকিয়ে বলে, তোদের কত বড় সাহস! আমি শুধু বলেছি ওকে ভিতরে নিয়ে আসতে, ওকে মারতে কে বলেছে? আমার কলিজাতে আঘাত করেছিস, তোদের দুজনকে আমি শেষ করে দেবো। লোক দুইটা তখন কান্না করতে শুরু করে। এরপর রিয়া তাদের দুজনকে মারতে মারতে বাইরে নিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে রাকিবকে ধরে নিয়ে গিয়ে ভিতরে বসায় এবং তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। রাকিব তখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এটা দেখার পর আবিদ অনেক বেশি কান্না করতে শুরু করে। রাকিব সেদিন খারাপ পথে বেছে নিয়েছিল। সেদিন আবিদের সাথে দেখা হয়। আবিদ ছিল ইতিম একটা ছেলে, ঠিক মতন পড়াশোনা করতে পারতো না টাকার কারণে এবং সে সাকিবের অনেক ভালো একটা বন্ধু ছিল। দুই বন্ধু একে অপরকে ছাড়া চলতেই পারতো না। যখনই দেখে সে সাকিব মারা গেছে এবং রাকিব প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছে, তখন নিজের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে রাকিবের সাথে হাত মিলায় এবং রাকিবও তাকে নিজের ভাইয়ের থেকে অনেক বেশি ভালোবাসে। কারণ একটা মানুষ আঘাতপ্রাপ্ত হওয়ার পর সে যখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তখন সে অনেক বেশি অসহায় হয়ে পড়ে এবং সেই সময় সে মানুষটা তাকে সহযোগিতা করে। তার কথা সে কোনোদিনও ভুলতে পারে না। এরপর থেকে তাদের দুজনের যাত্রা শুরু হয়। তখন আবিদ কান্না করতে করতে রিয়ার দিকে তাকিয়ে বলে, আপনি এটা কি করলেন ম্যাডাম? আপনি আমার ভাইকে কেন মারলেন? আমি আমার ভাইয়ের শরীরে একটা আঘাত আমি সহ্য করতে পারি না। আপনি কেন মারলেন আমার ভাইকে? আমার ভাই যখন এখানে চলে এসেছিল তাহলে তো সে ভিতরে আসতো, কিন্তু তাকে মারলেন কেন? আসলে সরি আবিদ, আমি বুঝতে পারিনি। আমি এই লোক দুটোকে বলেছিলাম যে ওকে ধরে নিয়ে আসার জন্য, কিন্তু ওকে এভাবে মারবে সেটা আমি ভাবতে পারিনি। ওই দুটো লোকটাকে আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করতেছি। শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওরা যেটা করেছে সেটা তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তারা হয়তো এরকম কাজ করতে করতে অভ্যস্ত, সেই জন্য বুঝতে পারেনি। ভাইকে তুলে নিয়ে আসার কথা বলেছেন। আরিফ বসে অপেক্ষা করতে শুরু করে কখন রাকিব ফিরে আসবে। রাকিব যখন এই অন্যায় পথ বেছে নিয়েছিল তখন তার নাম পাল্টে নিজেই রেখেছিল রকি, কারণ ভদ্র নামে সে আর থাকতে চায় না। কিছুক্ষণ পর রাকিবের জ্ঞান ফিরে আসে। রাকিব তখন সামনের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে বসে আছে। এটা দেখার পর সে বলে,
তাহলে তুই হচ্ছিস রিয়া। বল, আমার ভাইকে কেন ধরে নিয়ে এসেছিস এখানে? তোর সাথে আমার শত্রুতা কি? আমি তো তোকে চিনিও না, আর তোর সাথে আমার কোনদিন দেখা হয়েছে বলে তো আমার মনে হয় না। তাহলে কেন ওকে ধরে নিয়ে এসে আমাকে এখানে নিয়ে আসলি? রাকিব, একটু শান্ত হও। আমি তোমাকে সব কিছু খুলে বলছি, কিন্তু প্লিজ তুমি একটু শান্ত হও। কে রাকিব? এই পৃথিবীতে রাকিব বলে কোনো শব্দ নেই। আমি হচ্ছে রকি, এবং আমাকে সেই নামেই ডাকবে। আমি অন্য নাম পছন্দ করি না। এই কথা শোনার পর রিয়া কিছুক্ষণ তাকিয়ে থাকে। ছেলেটা কতটা কষ্ট পেয়েছে, কিন্তু রিয়াও জীবনে অনেক বেশি কষ্ট পেয়েছে। রাকিব তাকিয়ে আছে রিয়ার দিকে। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী, কিন্তু ছেলেদের মতন পোশাক পরে আছে। দেখে মনে হচ্ছে অনেক ভয়ঙ্কর। চোখ দুটো লাল মনে হয়। অনেক রাত নির্ঘুম কাটিয়েছে, সেই জন্য এরকম হয়ে গেছে। তখন সে মেয়েটার দিকে একটু আস্তে করে কথা বলে। কেন আমাকে ধরে নিয়ে এসেছো? আমার সাথে তোমার এতদিন কোনো কথা হয়নি বা দেখাও হয়নি। তোমার সাথে আমার কোনো পরিচয় নেই। তাহলে তুমি আমাকে কেন ধরে নিয়ে এসেছো? আর আমার ভাইকে কেন ধরে নিয়ে এসেছো? আমাকে আটকে রাখতে সমস্যা নেই, কিন্তু আমার ভাইকে ছেড়ে দাও। বাবু, আমি তোমাকে এবং তোমার ভাই দুজনের মধ্যে কাউকে আটকে রাখবো না। আমি তোমাকে শুধু এখানে ধরে নিয়ে এসেছি আমার কাছে রাখবার জন্য, কারণ আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। প্লিজ তুমি আমার কথা একটু শোনো, এরপর কথা বলবে। আমি কারো কথা শুনতে চাই না, আর তুমি আমাকে এই নামে ডাকবে না। আমি কারো কিছু হতে চাই না। আমি এখন ভয়ঙ্কর পথ বেছে নিয়েছি, এবং আমার জীবন পরবর্তী সময় এভাবেই কাটাবো। তাই আমাকে এই নামে আর কোনোদিনও ডাকবে না, বা আমার সাথে কোনো ভালো ব্যবহার করার চেষ্টা করবে না। আমি রকি, তাই আমাকে রকি নামেই ডাকবে। আচ্ছা, তুমি আমার কথাটা তো শোনো। আমি আমার কথাটা শেষ করি, এরপর তুমি যা বলার তাই বলবে। 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের ভেতর যা বলার বলে ফেলো। 10 মিনিট পরে আর সময় পাবে না। তাই 10 মিনিটের ভেতরে যে সিদ্ধান্ত নেওয়ার নাও, এবং যা কথা বলা তাড়াতাড়ি বলে ফেলো। আর আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না। তখন রিয়া কিছুক্ষণ থেমে থাকে, এরপর বলতে শুরু করে। রাকিব, তুমি হয়তো আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তুমি কি সব কিছু ভুলে গেছো? তোমার মনে নেই তোমার ছোটবেলায় খেলার সাথে রিয়ার কথা? আমাদের পাশাপাশি বাসা ছিল, আমরা দুজন আমাদের ছাদে বসে খেলা করতাম। আমার বাবা আর তোমার বাবা খুব ভালো বন্ধু ছিলেন। আমার বাবা হচ্ছে রফিক চৌধুরী, আমি রফিক চৌধুরীর মেয়ে রিয়া চৌধুরী। তোমার সাথে ছেলেবেলায় খেলা করতাম। এরপর বাবা তোমার বাবার সাথে ব্যবসা শুরু করে, এবং তাদের ব্যবসা খুব ভালোই চলতেছিল। কিন্তু হঠাৎ তোমার বাবা এবং আমার বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা বিদেশে ব্যবসা করবে। সেই জন্য বাবাকে পাঠিয়ে দেওয়া হয় লন্ডনে, এবং সাথে করে আমিও চলে যাই। সেই দিন আমি অনেক বেশি কান্না করেছিলাম। তুমিও তো কান্না করেছিলে আমাকে হারিয়ে ফেলবে বলে। সেই দিনই হয়তো ভালোবাসার কথাটা বুঝতে পারিনি, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। যখন শুনতে পারলাম যে আঙ্কেল আন্টি মারা গেছে, আঙ্কেলকে খুন করা হয়েছে, সেদিনে আমরা অনেক বেশি কান্না করেছি। কিন্তু বাবা সেখানে একটা ব্যবসায়িক ঝামেলায় ফেসে যাওয়ার কারণে আসতে পারেনি। গত 1 বছর আগে যখন আমরা বাংলাদেশে ফিরে আসি, তখন আমরা জানতে পারি সেই সাকিবকেও মেরে ফেলা হয়েছে। এরপরে তোমাকে অনেক বেশি খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। এরপর বাবা ব্যবসা শুরু করেন। বাবা যখন ব্যবসা শুরু করেন, তখন শফিক চৌধুরীর সাথে ঝামেলা হয়েছে। তখন বাবা মা দুজনকেই আমার চোখের সামনে মেরে ফেলে, এবং আমাকে শেষ করার দেওয়ার জন্য প্ল্যান করে। কিন্তু আমি সেখান থেকে পালিয়ে চলে আসি। এরপর বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এইরকম কাজ শুরু করি। কিন্তু হঠাৎ করে সেদিন তোমাকে আমি দেখতে পাই। আমি নিজেও গিয়েছিলাম শফিকের অফিসে তাকে খুন করার জন্য, কিন্তু সেখানে গিয়ে তাকে পাইনি। তখন তোমাকে পেয়েছি। এরপর আমার লোক দিয়ে তোমার ব্যাপারে খোঁজ নিতে শুরু করি, এবং জানতে পারি তুমিও আমার মতো শুরু করেছো। এরপর তোমাকে কাছে পাওয়ার জন্য এইরকম করেছি। প্লিজ রাকিব, বিশ্বাস করো, আমি তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আমি সব সময় তোমার কথা মনে রাখতাম। এই দেখো, তোমার দেয়া সেই লকেটটা আমার কাছে এখনো আছে। এই কথা শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি তাকিয়ে আছি রিয়ার দিকে। এই কি সেই রিয়া যার জন্য আমি রাস্তার দিকে তাকিয়ে থাকতাম? ছোটবেলায় খুব ভালো বন্ধুত্ব ছিল দুজনের মধ্যেই। সেই বন্ধুত্ব কোনোদিনও ভালোবাসায় পরিণত হয়েছে সেটা বুঝতে পারিনি। এটা কোনোদিনও ভাবতে পারিনি। আমার গলা থেকে সেই চেইনটা বের করলাম। এটা আমরা দুজনেই একসাথে বানিয়েছিলাম। চেইনটা পরে দুজনে একটা ছবিও তুলেছিলাম। সেই ছবির ভিতরে সেই চেইনটাই রয়েছে।
এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করে দিই। এটা দেখার পর আবিদ আমার দিকে তাকায়। সে হয়তো কিছুই বুঝতে পারছে না। এরপর রিয়া কান্না করতে করতে বলে, রাকিব, আমি ওকে ছেড়ে দেব না। আমার বাবা মা, তোমার বাবা মাকে বাড়ির সবার মৃত্যুর মুখে যে ছেড়ে দিয়েছে, সেই শফিক চৌধুরীকে আমি কোনোদিন ছাড়ব না। আমরা দুজন মিলে ওকে শেষ করে দেব। যে করেই হোক ওকে খুঁজে বের করবই। রিয়া, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার সামনে চলে আসবে। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি এভাবে আমার সামনে আসবে। তুমি বিশ্বাস করো, আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম, রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, হয়তো তুমি আজ চলে আসবে। কিন্তু এভাবে দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। এভাবে দেখতে দেখতে সময় চলে যাবে এটা কোনোদিনও ভাবতে পারিনি। কিন্তু এই শফিক চৌধুরীকে আমি ছাড়বো না, ওকে শেষ করে দেব। ওর জন্যই আমি এই পথ বেছে নিয়েছি। হে রাকিব, আমাদের দুজনের লক্ষ্য এক। দুজনেই একই লক্ষ্যতে কাজ করব এবং ওকে শেষ করে দেব। এটা বিশ্বাস রাখতে পারো। আমরা দুজন যদি একসাথে কাজ করি অবশ্যই আমরা পারবো। কেন ওকে বাঁচিয়ে রাখবো? আমাদের দুজন আপন লোককে ওরা মেরে ফেলেছে। ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে শেষ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে মিলে একসাথে থাকবো, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। কিন্তু এখন তোমার মাথায় আঘাত লেগেছে। এখানে শুয়ে থাকো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। রিয়া খাবার আনতে চলে গেল। আমার মনে যে কি আনন্দ কাজ করছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি বিশ্বাস করতে পারছিলাম না রিয়া আমার সামনে চলে এসেছে। আমি যার জন্য অপেক্ষা ছিলাম এতদিন, সে আজ আমার সামনে চলে এসেছে। আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আমি তখন আবিরদের দিকে তাকালাম। আবিরদের দিকে তাকিয়ে বললাম, আবির, তুই হয়তো ওকে চিনতে পারিস নাই। ও আমার ছোটবেলার খেলার সাথী। আমরা দুইজনে একসাথে বড় হয়েছি। কিন্তু ও হঠাৎ করে চলে যায় ওর বাবার সাথে বিদেশে। সেদিন অনেক কান্না করেছি, কিন্তু কাউকে বোঝাতে পারিনি। তুই এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি আরবির কাছে কল দিয়ে ওকে এখানে আসতে বল। ভাই, তোমাকে এতদিন পর হাসি মুখে দেখে আমার কী যে আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এতদিন তোমার রোগীর চেহারা দেখতে পেয়েছি, কিন্তু তুমি যে কান্না করতে পারো সেটা আজ দেখলাম। আবিদ, এখন আমাকে আরো শক্তিশালী হতে হবে। এখন আমরা দুজন এই শফিক চৌধুরীকে শেষ করে দিব। ওকে শেষ করে দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। ওকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখলে চলবে না। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে এমন শিক্ষা দিব যে আর কোনোদিন কারো ক্ষতি করার চেষ্টা করবে না। এরপর আবিদ আরিফের কাছে কল করে এবং সব ঘটনা খুলে বলে। এটা শোনার পর আরিফ দৌড়ে সেখান থেকে চলে আসে এবং আসার পর তারা সবাই মিলে একসাথে মিটিং করতে বসে। তখন রিয়া বলে, রাফি, তুমি এক কাজ করো, তুমি রাকিবের যত লোক আছে সবাইকে এখানে নিয়ে আসো। সবাইকে একসাথে আনতে হবে এবং আমি আমার মতো যত লোক আছে সবাইকে একসাথে নিয়ে আসবো। দুই গ্রুপের লোকজন এখন একসাথে কাজ করবে। এখন সবাই মিলে আমরা শফিক চৌধুরীকে খুঁজে বের করব। ও কোন কথা লুকিয়ে থাকতে পারে, ওকে বের হয়ে আসতেই হবে। ম্যাডাম, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি দেখছি কি করা যায়। আমি আমাদের যত লোক আছে সবাইকেই খরচ দিয়ে দিয়েছি। তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনি আপনার লোকজনকে খরচ দিয়ে দিন। সবাইকে নিয়ে আমরা এখন কাজ শুরু করব। ও বেশি দিন আমাদের থেকে লুকিয়ে থাকতে পারবে না। কোনো চিন্তা করবে না এখন তুমি রিয়া। শফিকের দিন আস্তে আস্তে ঘনিয়ে এসেছে। এরপর আমরা অপেক্ষা করতে শুরু করলাম। আমাদের যত লোকজন আছে সবাইকে খবর দেওয়া হয়েছে এখানে আসার জন্য। এখানে আসার পর আমরা সবাই মিলে প্ল্যান করব, যে করেই হোক কিছু একটা করতে হবে। ওকে যে করেই হোক বের করে আনতে হবে। শফিক চৌধুরীকে কখনো পর্যন্ত সামনাসামনি দেখিনি আমরা। সে আড়াল থেকে নিজের কাজকর্ম পরিচালনা করে যাচ্ছে, কিন্তু কেউ তাকে সামনাসামনি দেখেনি। এমনকি আমার বাবা পর্যন্ত তাকে সামনাসামনি দেখেনি। কিন্তু সে তার ব্যবসার কারণে আমার বাবা এবং আমার ভাই এবং রিয়ার বাবাকে হত্যা করেছে। এরপর আমি রুমের মধ্যে বসেছিলাম, তখন হঠাৎ করে রিয়া এসে আমার পাশে বসলো। তখন রিয়া আমার দিকে তাকিয়ে বলল, রাকিব, তুমি বিশ্বাস করতে পারবে না, আমি কোনোদিনই চিন্তাও করিনি তোমাকে আবার খুঁজে পাবো। আমি সব কিছু আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি নতুন করে আবার আমার জীবন এসেছো। কিন্তু আমার বিশ্বাস ছিল একদিন আমি তোমাকে পাবো। আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না। সেই ছোটবেলা থেকে তোমাকে আস্তে আস্তে ভালোবেসে এসেছি এবং আজকে সেটা সফল হয়েছে। কিন্তু এখন শফিক চৌধুরীকে বের করতে হবে। ওকে বের করে ওর দুর্বল জায়গায় খুঁজে বের করতে হবে। ওরা যেমন আমাদের দুর্বল জায়গায় খুঁজে খুঁজে তাদেরকে দিয়ে আমাদেরকে আঘাত করেছে, ঠিক সেরকমভাবে ওকে শেষ করে দিতে হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত শফিক চৌধুরীকে যেটা দেখতে পেলাম না, সেটা শফিক চৌধুরীকে কিভাবে খুঁজে বের করব? আর ও দুর্বল জায়গা কোথায় থেকে বের করব? কিন্তু এটা ভেবে আমাদের বসে থাকলে চলবে না। আমাদের লোকজন আসুক, এরপর আমরা লোক লাগিয়ে দিব। যে করে হোক শফিক চৌধুরীর ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করতে হবে।
আমি অনেক চেষ্টা করেছি এই 2 বছরে, কিন্তু পারিনি। কিন্তু এখন শফিক চৌধুরীকে আস্তে আস্তে খুঁজে বের করব। আগে ওর লোকজনকে ধরতে হবে, ওর লোকজনকে ধরে ধরে ওর কাছে পৌঁছাতে হবে, কারণ সরাসরি যদি আমরা শফিক চৌধুরীকে ধরতে চাই তাহলে আমরা বারবার ব্যর্থ হব। এটা তুমি ঠিক বলেছ। এখন আমাদেরকেও যে করেই হোক ওর লোকজনকে ধরতে হবে। আমি ওর কয়েকজন লোককে ধরেছিলাম, সবাই মিথ্যা কথা বলেছে, কেউ সত্যি কথা বলেনি। সেই জন্য ওদেরকে আমি খুন করে ফেলেছি। কিছুক্ষণ পর আমার সব লোকজন চলে আসলো, সবাইকে নিয়ে আমরা বসলাম। এরপর আবিদের দিকে তাকিয়ে বললাম, আবিদ, তোকে কিছু করতে হবে না, তুই পড়াশোনা চালিয়ে যা ভাই। আমি তোকে ডাক্তার বানাতে চাই। আমার ভাই আমাকে যেটা বানাতে চেয়েছিল, তুই আমার ভাই, আমার স্বপ্ন পূরণ করবি তো তুই? কিন্তু ভাই, আমরা তো অনেক চেষ্টা করলাম কিন্তু পারছি না। আমি পড়াশোনা কি করে করব? আগে ওদেরকে শাস্তি দিতে হবে। আবিদ, আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না। আমি যেটা বলেছি সেটা করবি। আমি যখন তোকে বলেছি তুই পড়াশোনা করবি, মানে তুই পড়াশোনা করবি। আমি এই বিষয়টা দেখে নিচ্ছি। রাকিবের কথা শুনে আবিদ চুপ হয়ে যায়। তখন রিয়া তার লোকজনের দিকে তাকিয়ে বলে, আমরা তোমাদের সবাইকে এখানে এক করার একটাই কারণ, আমরা শফিক চৌধুরীকে ধরতে চাই। কিন্তু আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এইভাবে সরাসরি ধরা যাবে না, কারণ শফিক আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না বলে তাকে ধরতে পারছি না। সেই জন্য আগে শফিক চৌধুরীকে চিহ্নিত করতে হবে, এবং এটাই তোমাদেরকেই করতে হবে। কিন্তু ম্যাডাম, আমরা ওকে কিভাবে চিহ্নিত করব? আমরা অনেক চেষ্টা করছি, শরীফ চৌধুরীর অফিস পর্যন্ত গিয়েছি, কিন্তু তাকে ধরতে পারিনি। এখনও আমরা কি করব সেটা আমাদেরকে একটু বলে দিন। আরিফ, আমি যেটা বলছি সেটা শোনো। তুমি এবং আমার রিয়ার যত লোকজন আছে সবাইকে এক এক জায়গায় ছড়িয়ে ফেলো। শফিক চৌধুরীর লোকজন যেখানে যেখানে কাজ করে সব জায়গায় লোকজন ছড়িয়ে দাও। যে করেই হোক নজর রাখতে হবে। নিজের ব্যবসা দেখাশোনা করার জন্য নিশ্চয়ই আসবে, এবং সেই দিন তোমরা তাকে ধরবে, সেই জন্য আগে তার লোকজনদের উপর নজর রাখো। তার লোকজন কোথায় যায় কি করে সব ইনফরমেশন জোগাড় করবে এবং আমাদের কাছে এনে দিবে। আমরা সময় সময় তোমাদেরকে জানিয়ে দেব কি করতে হবে। এরপর ওকে ভাই, আপনি যখন বলেছেন তাহলে এটাই করব আমি। লোকজনদেরকে সরিয়ে দিয়েছি এক এক দিকে এক একজনকে, ওদেরকে পাঠিয়ে দিব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু সময় সময় আমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিবেন, আর বাকি কাজ আমরাই করব। তাহলে তোমাদের ভাই যেটা বলছে সেটা শোনো, এবং তোমরা সবাই ছড়িয়ে পড়া শফিক চৌধুরীর লেনদেন এবং যে এলাকায় আছে সেই এলাকায় লোকজন পাঠিয়ে দাও। আমাদের এত লোকজন সবাই মিলে যদি শফিক চৌধুরীকে ধরতে না পারি, তাহলে তোমাদেরকে রেখে কোনো লাভ নেই। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে নিয়ে কাজ শুরু করতেছি। একদিন না একদিন আমরা শফিক চৌধুরীকে ধরতে সফল হব। আমাদের হাত থেকে আর বেশি দিন বাঁচতে পারবে না। এখন আমরা অনেক লোকজন হয়ে গেছি, এবং আমরা 2 গ্রুপের লোকজন একসাথে কাজ করি, তাহলে শফিক চৌধুরী বেশি দিন আমাদের থেকে আড়ালে থাকতে পারবে না। আমরা আমাদের লোকজনকে পাঠিয়ে দিলাম। লোকজন পাঠিয়ে দিয়ে আমি আবিদকে ডেকে নিয়ে আসলাম। আমি রুমে রিয়ার সাথে বসে আছি। আবিদ তখন আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি তখন আবিদের হাত ধরলাম। আবিদ, তুই আমার কথায় কষ্ট পাবি না ভাই, তুই আমার ভাইয়ের বন্ধু, সেজন্য আমি আমার ভাইয়ের থেকে তোকে বেশিই ভালোবাসি। আমার ভাইয়ের মৃত্যুর পর তোর মাঝে আমার ভাইকে খুঁজে পাই, সেজন্য তোকে এত বেশি আদর করে তোকে শাসন করি। তোকে পড়াশোনা করতে হবে। আমার ভাই আমার বাবার স্বপ্ন দেখেছিল আমাকে ডাক্তার বানাবে, কিন্তু আমার ভাই তো চলে গেছে, সেজন্য আমি চাই তোকে ডাক্তার বানিয়ে আমার বাবার স্বপ্ন পূরণ করতে। এই কথা শোনার পর আবিদ কান্না করে দেয়। আবিদ রাকিবকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু রাকিব যে তাকে নিয়ে এত বড় স্বপ্ন দেখেছে এটা সে কোনোদিনও ভাবতে পারেনি। তখন সে রাকিবের দিকে তাকিয়ে বলে, ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। আমি পড়াশোনা করব, তুমি কোনো চিন্তা করো না। সাকিবের মৃত্যুর প্রতিশোধ আমরা নিশ্চয়ই নেব। আমি নিজেও পড়াশোনা করব, আমি নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ করব, এবং আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। রিয়া লক্ষ্য করলো যে রাকিবের মন খারাপ হয়ে গেছে। তার ভাইয়ের কথা শুনে তখন রাকিবকে জড়িয়ে ধরে বলে, রাকিব, কষ্ট পেও না, আমরা তো চেষ্টা করলেও আমাদের ওদেরটাকে ফিরে নিয়ে আসতে পারবো না, তাই আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। যে করেই হোক আমরা শফিক চৌধুরীকে খুঁজে বের করবই। ওকে নিশ্চয়ই আমরা শাস্তি দেব, এবং ওকে শাস্তি দেওয়ার মাধ্যমেই আমরা আমাদের প্রতিশোধটা গ্রহণ করতে পারবো। যদি আমরা আমাদের প্রতিশোধ গ্রহণ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের মনের মধ্যে শান্তি আসবে।
আমি জানি রিয়া, কিন্তু মাঝে মাঝে আমার এতটা কষ্ট হয় যা আমি বলে প্রকাশ করতে পারবো না। মাঝে মাঝে মনে হয় আমার এই পৃথিবীতে বেঁচে থাকাটাই বৃথা, যেখানে আমার বাবা মা, তোমার বাবা মা, আমার ভাই সবার মৃত্যু যার হাতে হয়েছে তাকেই ধরতে পারছি না, সেখানে আমি বেঁচে থেকে কি করলাম? রিয়া তখন ইশারায় আবিদকে বাহিরে যেতে বলে। আবিদ বাহিরে চলে যায়। তখন রিয়া বলে, তুমি কোনো চিন্তা করো না, ওই শফিক চৌধুরী আমাদের হাত থেকে বাঁচতে পারবে না, ওকে আমরা শেষ করে দেব। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার থেকে দূরে থাকতে পারছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে। আমি তখন রিয়ার দিকে তাকালাম। আমিও যে তাকে কাছে পেতে চাই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমার আগে প্রতিশোধ নিতে হবে। সেই জন্য আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি কি ভাবছো রিয়া? আমি তোমাকে কাছে পেতে চাই না? আমিও তোমাকে কাছে পেতে চাই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমাদের প্রতিশোধটা নিতে হবে। যদি আমি প্রতিশোধ নিতে গিয়ে মারা যাই তাহলে তোমার কি হবে? সেই জন্য আমি চাই আগে সবকিছু সমাধান করতে, এরপর যদি বেঁচে থাকি তাহলে তোমাকে নিশ্চয়ই বিয়ে করব। প্লিজ সাকিব, এই কথাটা বলো না। আমি তোমাকে এত দিন পর কাছে পেয়েছি, এখন আমি তোমাকে হারাতে চাই না। তুমি এই কথাটা বলো না। তুমি মৃত্যুর কথা কখনো বলবে না, তোমরা কিচ্ছু হবে না, দরকার হয় আমি মরে যাব, তবুও তোমাকে কিচ্ছু হতে দেব না। এই, আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো এবং আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই আমরা দুজন মিলে এই কাজটা করতে চাই। আমরা একা একা এই কাজটা করতে চাইলে কোনোদিনও কেউ সফল হব না, তাই আমি চাই আমরা দুজন মিলেই প্রতিশোধ নিতে। নিশ্চয়ই আমরা আমাদের কাজে সফল হব এবং আমরা দুজনের সহযোগী হব। তখন তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। তাদের এই ভালোবাসা ছোটবেলার থেকে। একদিন তারা তাদের ভালোবাসা সফল করবে এটা নিশ্চিত। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিঃশৃঙ্খলভাবে মানুষকে হত্যা করে। তাদের কাছে মানুষকে হত্যা করার কোনো কারণের প্রয়োজন হয় না, তারা মানুষকে এমনি এমনি খুন করে। আমাদের সমাজের ব্যবসায়ীরা যদি সবাই মিলে একে অপরের সাথে মিলেমিশে ব্যবসা করতো তাহলে আমাদের দেশ নিশ্চয় উন্নত হতো। কিন্তু আমাদের সমাজের ব্যবসায়ীরা সবাই নিজের স্বার্থের পিছনে ঘুরে বেড়ায়, কেউ কারো কথা চিন্তা করে না। সবাই নিজে বড় হতে চায়। যদি আমরা সবাই নিজেরা বড় হতে চাই তাহলে কখনোই বড় হওয়া সম্ভব নয়। সমাজে চলতে হলে একে অপরের সহযোগিতা করতে হবে। যদি আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সবাই মিলে একদিন একটি উন্নত সমাজ গঠন করতে পারবো। কিন্তু এটা মানুষ এখন বিশ্বাসই করতে চায় না। সবাই নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করে। যখনই আমরা দেখতে পাই কোনো মানুষ বড় কোনো পজিশন চলে যাচ্ছে তখন আমরা তার পিছনে লাগতে শুরু করি, তাকে সামনে এগিয়ে যেতে দেই না, তার বিভিন্ন দোষ খুঁজে বেড়ানোর চেষ্টা করি। যদি সেটা না পারি তাহলে তাকে হত্যা করার চেষ্টা করি। কিন্তু আমরা যদি সবাই মিলে ব্যবসা করতাম তাহলে একদিন আমাদের দেশে উন্নত গতি আরও এগিয়ে যেত। ওইদিকে আবিদ পরের দিন থেকে আবার ভার্সিটিতে যেতে শুরু করে। সে মেডিকেলে পড়াশোনা করছে আর মাত্র 2 বছর বাকি। 2 বছরের মধ্যে সে ডাক্তার হয়ে যাবে। আরিফকে সব ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেই জন্য সে লোকজনকে নিয়ে চলে যায় এবং সবাইকে পাঠিয়ে দেয় এক একটা এলাকায় যে পরীক্ষক শফিক চৌধুরীর ব্যাপারে সব ইনফরমেশন তাদের জানতে হবে, কারণ শফিক চৌধুরী এত চালাকির সাথে কাজগুলো করছে যেন কেউ কিছুই জানতে পারে না। আরিফ তখন তাদের সবচেয়ে বিশ্বস্ত লোক শুভকে ডেকে নিয়ে আসে এবং বলে, শুভ, আমাদেরকে যে করেই হোক শফিক চৌধুরীকে খুঁজে বের করতেই হবে, কারণ এর সাথে আমাদের বসের সম্পর্ক আছে। ভাই আমাদেরকে যত বেশি সম্মান করে এবং আমাদেরকে আগলে রেখেছে সেটা আর কোনো দিন ভাবতেও পারিনি। যেখানে অন্য গ্রুপের লোকেরা বসের কারণে ঠিকমতো কথাই বলতে পারে না, সেখানে আমরা যা ইচ্ছা করতে পারি। হে ভাই, এই বিষয়টা আমিও লক্ষ্য করেছি। আমরা যেভাবে কাজ করি এভাবে অন্য কোনো গ্রুপের লোক কাজ করতে পারে না। আমাদেরকে যেভাবে সম্মান দেওয়া হয় মনে হয় না আমরা কর্মচারী, আমাদের সাথে মালিকের মতো আচরণ করা হয়। এটার জন্যই আমাদেরকে আরও গুরুত্বের সাথে কাজগুলো করতে হবে, কারণ তারা দুজনেও মোটেও কোনো জঘন্য অপরাধী নয়। তারা তাদের আপনজনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই এরকম করতেছে। এরপর তারা খুঁজতে শুরু করে, এক একজন এক এক এলাকায় গিয়ে খুঁজতে শুরু করে শফিক চৌধুরী।
তার নিজের বিজনেসের পাশাপাশি মাদকের ব্যবসা করে। মাদক ব্যবসায়ীদের সাথে তার ভালো পরিচয় আছে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। শুভ দাঁড়িয়েছিল একটা এলাকার চায়ের দোকানে। তখন সেখানে একটা লোকের সাথে তার পরিচয় হয়। সেই লোকটা একজন মাদক সেবনকারী। লোকটা তখন শুভকে বলে, তুমি যদি আমার মতো মাল নিতে চাও তাহলে আমার কাছে একজন আছে, অনেক কম দামে দিয়ে দিবে। আর মালগুলো যা দিবে তা কিন্তু বাংলাদেশি না, সে বিদেশি মাল দিবে তোমাকে। ও তাই নাকি? তাহলে এক কাজ করো, তার সাথে আমার পরিচয় করিয়ে দাও। আমি অল্প নিব না, আমার কাছে অনেক বেশি কাস্টমার আছে, আমি নিয়ে এগুলো বেশি দামে বিক্রি করতে পারবো। এর থেকে তোমাকেও কিছু টাকা দিব, তাই আমার সাথে তার পরিচয় করিয়ে দাও। তার সাথে এভাবে পরিচয় করানো যাবে না, কারণ সে সবসময় সামনাসামনি আসবে না, সে সবসময় লুকিয়ে থাকবে। আর সাথে দেখা করতে হলে আমার সাথে থাকতে হবে। আজকে রাতে সে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো কোথায় আসতে হবে, আমি সেখানেই আসব। যে করেই হোক ওর সাথে আমাকে দেখা করিয়ে দাও। আমি ওর কাছ থেকে যদি কম দামে পাই তাহলে বেশি দাম বিক্রি করব এবং সেটা থেকে তোমাকেও একটা কমিশন দিব। তখন সেই লোকটা শুভকে একটা জায়গার কথা বলে। তখন শুভ তাড়াতাড়ি করে কল করে রাকিবের কাছে, কারণ আজকে যে করেই হোক ওই লোকটাকে ধরতে হবে। রাকিব তখন বসেছিল, হঠাৎ করে দেখে শুভর ফোন রিসিভ করে বলে, কি ব্যাপার শিব, এই অবেলায় কল করলে কেন? কোনো গুরুত্বপূর্ণ খবর আছে নাকি? জি ভাই, অনেক গুরুত্বপূর্ণ একটা খবর। আমি এখানে একটা লোকের সাথে কথা বলেছি, সে একজন মাদক ব্যবসায়ীকে চেনে। এই এলাকায় মাদক ব্যবসা অনেক বেশি পরিমাণে চলে, তাই আমার মনে হয় এই লোকটা এই এলাকায় মাদক ব্যবসা করে শফিক চৌধুরীর আন্ডারে। যদি আমরা এই লোকটাকে ধরতে পারি তাহলে কিছু ইনফরমেশন পাবো। যদি এই লোকটা শফিক চৌধুরীকে নাও চিনে থাকে তবুও তার কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়া যাবে। অনেক ভালো একটা কাজ করেছো তুমি। ওই লোকটার সাথে থাকতে শুরু করো, যে করেই হোক ওই ছেলেটাকে ধরে নিয়ে আসবে। আজকে আর কোনো ছাড়াছাড়ি হবে না। আমি আরিফকে বলে দিচ্ছি তোমার ওইখানে চলে যাবে, আরিফ আর তুমি মিলে ওই ছেলেটাকে ধরে নিয়ে আসবে। ওকে ভাই, তাহলে আপনি আরিফ ভাইকে কল করে বলে দিন আমার এখানে আসার জন্য। আমি এখানে অপেক্ষা করব আরিফ ভাইয়ের জন্য। আমরা দুজন মিলে আজকে ওকে ধরে নিয়ে আসব, আপনি কোনো চিন্তা করবেন না। ওরা আর আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। শুভর ফোনটা রেখে দিয়ে চিন্তা করতে শুরু করলাম। আজকে যে করেই হোক ওকে ধরতে হবে, আজকে যে করেই হোক ওকে ধরতে হবে। আজকে যদি শুভ ওকে ধরতে পারে তাহলে আমরা আজকে আরো কাজে একদম এগিয়ে যাব। আমাদেরকে যে করেই হোক কাজটা সাকসেসফুল করতে হবে, কারণ এটা করতে না পারলে আমরা শফিক চৌধুরীর কাছে পৌঁছতে পারবো না। সেই জন্য আরিফের কাছে কল করেছিলাম। আরিফকে কল দিয়ে বললাম, আরিফ আমার কাছে শুভ কল করেছে, শুভ একটা মাদক ব্যবসায়ীর ইনফরমেশন পেয়েছে, ওকে আজকে রাতে দেখা করার কথা বলেছে। তুমি তাড়াতাড়ি শুভ যেখানে আছে ওইখানে চলে যাও। আজকে রাতে যে করেই হোক ওই মাদক ব্যবসায়ীকে ধরে নিয়ে আসতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি শুভর ওইখানে। যে করেই হোক ওকে আজকে রাতে ধরতেই আসবো। এরপর শুভ টাকা নিয়ে অপেক্ষা করতে শুরু করে। কি ব্যাপার ভাই, তুমি যেই লোকটার কথা বলছিলে সেই লোকটা কখন আসবে? আমি অপেক্ষা করছি তুমি যেখানে বলেছিলে সেখানে। আজকে আমার কাছে কোনো মাল নেই, আমার অনেক মালের প্রয়োজন, আমি টাকা নিয়ে এসেছি, তাই ওই লোকটাকে বলো তাড়াতাড়ি আসতে। চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না, কিছুক্ষণের ভিতরেই ও চলে আসবে। তাই খুব সাবধানে থাকবে যাতে কেউ সন্দেহ না করে। কিছুক্ষণ পর দেখে একটা ছেলে এসে তাদের আশেপাশে ঘুরঘুর করছে। কিছুক্ষণ পর শুভর দিকে তাকিয়ে বলে, আমাকে রিয়াদ বলেছে তোর ব্যাপারে, তুই নাকি জিনিস কিনতে চাস। শুভ বুঝতে পারে এই লোকটা হয়তো সেই ব্যবসায়ী, তাই তার দিকে তাকিয়ে বলে, হে ভাই, আসলে আমার কাছে অনেক কাস্টমার আছে, আমি পড়াশোনা করি, সেই জন্য আমার বন্ধুবান্ধব অনেক ধনী, তারা এই সব জিনিস নিয়ে নেয়, তাই আমার কাছে অনেক টাকা আছে। তুমি যদি আমাকে ভালো মাল দিতে পারো তাহলে আমি নিশ্চয়ই তোমার কাছ থেকে নিব, আমরা দুজনে সমান সমান লাভ করব। আচ্ছা বুঝতে পারলাম, আমার কাছে যা মাল আছে তা কিন্তু অনেক ভালো মাল। আমরা বিদেশ থেকে এগুলো নিয়ে আসি, আমাদের কাছে দেশি কোনো পণ্য নেই, আমরা সব বিদেশ থেকে নিয়ে আসি। দামটা একটু বেশি কিন্তু মাল ভালো পাবে। সমস্যা নেই দাম নিয়ে, আমি উপযুক্ত দাম দিব, কিন্তু আমাকে ভালো মাল দিতে হবে আর সময় মতো দিতে হবে, সময়ের বিপরীত হলে কিন্তু সমস্যা। এসব নিয়ে চিন্তা করবি না, সময় মতো মাল পেয়ে যাবি, কিন্তু টাকাটা অ্যাডভান্স করতে হবে। আমি অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না, তাই অ্যাডভান্স করতেই হবে। টাকার ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারবো, আমার কাছে বর্তমানে কিছু টাকা আছে, এগুলো নিয়ে যাও আর সময় মতো আমার কাছে পৌঁছে দিবে।
তখন সেই লোকটা টাকা দেওয়ার জন্য যখন মাথা নিচু করে, ঠিক সেই সময়ে পাশে থেকে আরিফ একটা লাথি দিয়ে লোকটার মাথায় আঘাত করে এবং লোকটার গলা চেপে ধরে বলে, কত বড় সাহস! তুই এই এলাকায় মাদক ব্যবসা করতেছিস, তাই না? এই কারা তোরা, আর এখানে এসে আমাকে ধরার চেষ্টা করছিস, এর মানে কি? আমরা কে সেটা তুই একটু পরেই বুঝতে পারবি। এখন চলো আমাদের সাথে, এরপর বুঝাবো এই এলাকায় মাদক ব্যবসা করার ফলাফল। এরপর আরিফ এবং শুভ লোকটাকে ধরে নিয়ে চলে যায় রিয়ার বাসায়। রিয়ার বাসায় তখন রাকিব বসেছিল রিয়ার সাথে। আমি রিয়ার সাথে বসেছিলাম, রিয়ার সাথে আমার ছোটবেলার স্মৃতিচারণ করছিলাম। আমরা কত আনন্দের সাথে কাটিয়েছিলাম সেই মুহূর্তগুলো। আমরা একে অপরের সাথে কথা বলছিলাম, তখন হঠাৎ করে দেখলাম শুভ এবং আরিফ একটা ছেলেকে ধরে নিয়ে এসেছে। ছেলেটা তখন আমার কাছে আসলো, আমি তখন তার গালে থাপ্পড় দিয়ে মাটিতে বসিয়ে দিলাম। এরপর তার দিকে তাকিয়ে বললাম, কত বড় সাহস তোর! যুব সমাজকে মাদকের পথে নিয়ে যাচ্ছিস কেন? মাদক ব্যবসা কেন করছিস বল আমাকে। কারা তোমরা, আর আমাকে এখানে ধরে নিয়ে এসে এভাবে মারার কারণ কি? আর আমি মাদক ব্যবসা করি, এতে আপনাদের সমস্যা কি? তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে তোমরা এরকম ব্যবসা করো। ছেলেটার কথা শুনেই মাথায় রাগ উঠে গেল। তাকে মারতে শুরু করলাম। কিছুক্ষণ মারার পর ক্লান্ত হয়ে তাকে বেঁধে রাখলাম। এরপর তার দিকে তাকিয়ে বললাম, তোর নাম কি সেটা বল আমাকে। আমার সাথে বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না, তাই শর্টকাটে কথা বলবি। লোকটাকে তখন রাকিবের হাতে মার খাওয়ার পর অনেক বেশি ভয় পেয়ে যায় এবং রাকিবের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, আমার নাম রাফি, আমি সামান্য একজন ব্যবসায়ী। আমার চেয়ে বড় বড় আরও অনেক ব্যবসায়ী আছে, কিন্তু আপনারা কেন আমাকে ধরে নিয়ে এসে এভাবে মারছেন? কারণ তোকে ধরে নিয়ে আসার পেছনেই আরো একটা কারণ আছে। তোকে ধরতে পারলেই তোর বড়দেরকে ধরতে পারবো। বল, তুই কার আন্ডারে ব্যবসা করিস? দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার বসের নাম বলতে পারবো না। আমার বসের নাম বললে বস আমাকে মেরে ফেলবে। আমাকে এই মালগুলো দেওয়ার সময় আমাকে নিষেধ করা হয়েছে যেন আমি কারোর সামনে তাদের নাম বলি। প্লিজ আমাকে মারবেন না। তুই একবার চিন্তা কর, যদি তুই তোর বসের নাম বলিস তাহলে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি, কিন্তু তুই যদি তোর বসের নাম না বলিস তাহলে আমরা তোকে মেরে ফেলবো। তাই শর্ট করে বলছি, তোর বসের নাম বলে ফেল, তোকে এখান থেকে ছেড়ে দিব, কিন্তু না বললে তোকে এখানে গুলি করে মেরে ফেলবো। ভাই দয়া করেন, প্লিজ আমাকে এখান থেকে ছেড়ে দিন। আমি আমার বসের নাম বলতে পারবো না। বসের নাম যদি বলি তাহলে আমাকে সহ আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। তবে আমি আমার পরিবারের লোকজনকে মরতে দেখতে পারবো না। আমাকে ছেড়ে দিন প্লিজ। তুই একবার চিন্তা করে দেখ তোর পরিবারের লোকজনের কথা। তুই চিন্তা করেছিস? আর তুই যাকে মাদক দিয়েছিস তার পরিবারের অবস্থা কিরকম হয়েছে? একটা ছেলে একটা পরিবারের জন্য কি সেটা তুই কি জানিস? তার বাবা মা কত আগ্রহ নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকি। তুই যে ছেলেটাকে মাদকের নেশায় ফেলে দিয়েছিস তার পরিবারের অবস্থা কি হয়েছে সেটা একবার চিন্তা করে দেখেছিস? ভাই আমি সামান্য টাকার কারণে এই কাজগুলো করছিলাম। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমাকে ছেড়ে দিন। আমি শেষবারের মতো ক্ষমা চাচ্ছি, আর কোনোদিন এরকম কাজ করব না। যদি করি তাহলে আমাকে মেরে ফেলবেন। আজকে তোর বসের সাথে কথা বলতেই হবে। তোর বসের নাম যদি না বলিস তাহলে তোকে শেষ করে দিব। চিন্তা করিস না, তোর পরিবারের নিরাপত্তার বিষয়টা আমরা দেখব। তোর পরিবারের কোনো ক্ষতি হবে না, সেটা আমি তোকে নিশ্চয়তা দিতে পারি। তাই সরাসরি তোর বসের নাম বলে ফেল। তখন ছেলেটা কান্না করতে শুরু করে। বুঝতে পারে তার আর বাঁচার কোনো উপায় নেই, সেই জন্য সে বলে, আমার বসের নাম মাসুদ, আর তার উপরে একজন আছে। মাসুদ আমার কাছে এই সব মাল বিক্রি করে, আর আমি মাসুদের কাছ থেকে এগুলো কিনে নিয়ে আসি। কিন্তু মাসুদ তার বসের কাছে থেকে এগুলো কিনে নিয়ে আসে। মাসুদকে ধরলে আসল লোককে ধরতে পারবে না। তুই আমাকে মাসুদের কাছে পৌঁছে দে, এরপর আমি ওই লোকটাকে ধরবো। তুই আগে বল মাসুদকে কোথায় পাবো? যে করে হোক মাসুদকে বের করতে হবে। মাসুদকে যদি বের করতে না পারি তাহলে তার বসের কাছে পৌঁছাতে পারবো না। তুই মাসুদের ব্যাপারে সব ইনফরমেশন আমার কাছে বল। ভাই মাসুদকে পেতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ মাসুদ তার বসের সাথে দেখা করতে গেছে। তার বস জানি না কোথায় থেকে তার সাথে দেখা করতে গেল। 2-3 দিন পর ফিরে আসে। এরপর আমাদের কাছে মাল বিক্রি করে, অনেক মাল নিয়ে আসে। তার বস মনে হয় কোটি কোটি টাকার ব্যবসা করে। এই কথা শোনার পর আমার সন্দেহ হলো মাসুদকে ধরতে পারলেই মনে হয় শোভেক চৌধুরীকে ধরতে পারবো, কারণ এত বেশি টাকার ব্যবসা সাধারণ মানুষ করতে পারে না। তাই মাসুদকে ধরার জন্য আমার মন উতাল পাতাল শুরু করে দিল। সেই জন্য তার দিকে তাকিয়ে বললাম, তুই মাসুদের ব্যাপারে আমার কাছে সব ইনফরমেশন বল। মাসুদকে কোথায় গেলে পাবো সেটা বল, আমি মাসুদকে ধরবো যে করেই হোক। তোকে ভাই আমি বললাম তো, মাসুদকে ধরতে হলে আরো 2 দিন অপেক্ষা করতে হবে। এরপর মাসুদের কাছে আমি মাল কিনতে যাব, তখন আপনারা ধরে ফেলবেন। এখন আমাকে ছেড়ে দিন প্লিজ।
আর কোনো কথা এখানে বলা হচ্ছে না। তুই আগে মাসুদের কাছে আমাদেরকে পৌঁছে দিবি, এরপর তোকে আমরা ওইখান থেকে ছাড়বো। আগে আমরা মাসুদকে ধরবো, এরপর তোকে ছাড়বো। ছেলেটা তখন কান্না করতে শুরু করে এবং আরিফ এবং শুভ ছেলেটাকে নিয়ে বন্দি করে রাখে। ওইদিকে রিয়া এতক্ষণ বসে আছে। রিয়া তখন রাকিবের কাছে এসে বলে, এই মাসুদ নামটা আমি আগেও শুনেছি মনে হচ্ছে। আমরা একে ধরতে পারলে শফিক চৌধুরীর কাছে পৌঁছাতে পারবো। মাসুদ নামে আমি আগে অনেকবার শুনেছি, কিন্তু কোথায় শুনেছি সেটা মনে পড়ছে না। তখন তাদের পাশে দাঁড়িয়ে থাকা ইমরান বলে উঠে, ম্যাডাম, মাসুদের ব্যাপারে আমি জানি। আপনি মাসুদকে চিনতে পারছেন না? ওই যে মাসুদ যার কাছ থেকে আমরা অস্ত্র কিনলাম। কিন্তু ওই মাসুদ কিনা সেটাই আগে জানতে হবে। ওই মাসুদের ব্যাপারে তো আমি শুনলাম ওই একজন সামান্য অস্ত্র ব্যবসায়ী এবং তার কাছে লাইসেন্সও আছে এসবের। আগে মাসুদকে ধরতে হবে, এরপর আমরা মাসুদের ব্যাপারে সব ইনফরমেশন জানতে পারবো। মাসুদ তোমার কাছে অস্ত্র বিক্রি করেছে কিনা সেটা আমরা মাসুদকে ধরতে পারলেই জানতে পারবো। আগে মাসুদকে ধরতে হবে, সেজন্য এই ছেলেটাকে আটকে রাখতে হবে। এভাবে 2 দিন কেটে যায়। তারা অপেক্ষায় রাকিব করতে শুরু করে যে করেই হোক তারা মাসুদকে ধরতে চায়। 2 দিন পর রাফি মাসুদের কাছে কল করে, পাশে সবাই দাঁড়িয়ে আছে। তখন রাফি মাসুদের কাছে কল করে বলে, ভাই আমার কিছু মাল লাগবে, আমার এখন আর্জেন্ট প্রয়োজন, তাই আপনি কোথায় আছেন সেটা আমাকে বলেন, আমি আপনার কাছে আসছি। আচ্ছা ঠিক আছে, টাকা অ্যাডভান্স করে নিয়ে আসবি, কারণ অ্যাডভান্স ছাড়া আমি কোনো মাল দিব না। আমার মালগুলো এখন কিন্তু আরও ভালো হয়েছে, তাই মনে রাখবি টাকা সবগুলো একসাথে নিয়ে আসবি, বাকিতে কোনো মাল দিব না। ভাই আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, টাকা সব কিছু আমার কাছেই রেডি আছে। আমি আগের মালগুলো বিক্রি করে ফেলেছি, আমার অনেক লাভ হয়েছে, তাই টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি শুধু ভালো মালগুলো আমার জন্য আলাদা করে রেখে দিবেন। আমি নতুন কয়েকজন কাস্টমার পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই 3 স্টার রেস্টুরেন্টের ওখানে চলে আসবি, ওখানে আমি আছি, 2 ঘন্টার সময়ের ভিতরে চলে আসবি। ওকে ভাই, আপনি অপেক্ষা করেন, আমি 2 ঘন্টার ভিতরে আসছি এবং সব টাকা নিয়ে আসব। আপনি শুধু মালগুলো রেডি করে রাখবেন। এরপর রাফি ফোনটা কেটে দেয়। এরপর তারা সবাই যেতে শুরু করে ট্রি সেন্টার রেস্টুরেন্টের দিকে। ওখানে যাওয়ার পরে রাফি সবার আগে যায় মাসুদের দিকে। মাসুদ তখন সেখানে বসেছিল। রাফি তখন তার সামনে গিয়ে ইশারায় অনেক কিছু বোঝাতে চায়, কিন্তু বুঝতে পারছিল না। তখন সবাই দাঁড়িয়েছিল। হঠাৎ করে রাকিব এসে মাসুদের মাথায় বন্দুক ধরে। তখন মাসুদ পিছনের দিকে তাকিয়ে বলে, এই কে তুই, আর তুই এখানে আসলি কিভাবে? রফিক, তার মানে আমার সাথে তুই বেইমানি করলি? তোকে আমি ছাড়বো না, তুই আমার কথা অন্য লোককে বলে দিয়েছিস। তখন শুভ দৌড়ে আসে। শুভ দৌড়ে এসে রাফির হাতটা চেপে ধরে, এরপর তাদেরকে ধরে নিয়ে যায়। পর তাদের দুজনকে একসাথে করে মারতে শুরু করে। তখন রাফি কান্না করে বলে, ভাই আপনারা বলেছিলেন আমি যদি মাসুদকে ধরে এনে দিতে পারি তাহলে আমাকে ছেড়ে দিবেন, এখন আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আমি তো আপনাদেরকে সহযোগিতা করেছি। কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না, তাই কোনোদিনও তুই ভালো হবি না, সেটা আমি ভালো করেই জানি। এখান থেকে যাওয়ার পর আমাদের বিরোধিতা করার চেষ্টা করবি, তাই তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তোর জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে। এতদিন অনেক অন্যায় কাজ করেছিস, সেইগুলোর জন্য অনুশোচনা করতে থাক। বলে আমি বন্দুক বের করে তার মাথায় গুলি করে দিলাম। এটা দেখার পর মাসুদ আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন মাসুদের দিকে এগিয়ে গেলাম, তার পাশে গিয়ে বসলাম। রিয়া তখন এগিয়ে আসলো, এগিয়ে এসে একটা লাঠি দিয়ে মাসুদকে মারতে শুরু করলো। এরপর বলল, তার মানে তুই এইরকম জঘন্য কাজগুলো করেছিলি? আমি তো ভাবতাম তুই একটা ভালো মানুষ। তুই আমাকে লাইসেন্স দেখিয়েছিলি যে তুই এইসব ব্যবসা করার জন্য লাইসেন্স পেয়েছিস সরকারিভাবে, কিন্তু তুই যে এইভাবে অর্থনৈতিকভাবে মাদক ব্যবসা করবি সেটা আমি তো জানতাম না। তোকে আজকে ছেড়ে দেব না। বল তোর বস কে, কার কাছ থেকে তুই মালগুলো নিয়ে আসিস? তোমরা যদি আমাকে মেরে ফেলো, এরপরও আমি আমার বসের কথা বলবো না, কারণ বসের কথা বললে বস আমাকে মেরে ফেলবে, আর আমি আমার বসের সাথে বেইমানি করতে পারবো না। আমি রাফির মতো নই। আমি তখন এগিয়ে গেলাম মাসুদের দিকে। মাসুদের গলা চেপে ধরে বললাম, ও তুই রাফির মতো নস, তাহলে তুই কার মতো? তোকে আজকে দেখতে চাই। তোর শরীরে কত বড় কলেজা হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস। আরিফ কোথায়? তুই তাড়াতাড়ি একটা লোহা গরম। আরিফ
কোথায় তুই? তাড়াতাড়ি একটা লোহা গরম করে নিয়ে আয়। আরিফ তখন সেখানে দাঁড়িয়েছিল। রাকিবের কথা শুনে মাত্র সে দৌড়ে চলে যায় এবং একটি বড় রড গরম করে নিয়ে আসে এবং রাকিব সেটা হাতে নিয়ে মাসুদের পিঠে লাগিয়ে দেয়। মাসুদ তখন চিৎকার করতে শুরু করে। তুই যদি তোর বসের কথা আমাকে না বলিস তাহলে তোকে আরো নির্যাতন করব। তাই তোকে ভালোই ভালোই বলছি, তোর বসের নাম বলে ফেল। তোর বসের নাম যদি বলিস তাহলে তোকে ছেড়ে দিব। তুই যদি এখান থেকে বেঁচে ফিরতে চাস তাহলে তোর বসের নাম বল। আমাকে ছেড়ে দাও। তোমরা যদি আমাকে মেরে ফেলো এরপরও আমি আমার বসের নাম বলবো না। তাই আমাকে ছেড়ে দাও, নাহলে আমাকে মেরে ফেলো। আমাকে এভাবে কষ্ট দিও না। আমি বললাম না আমি আমার বসের নাম বলতে পারবো না। তোমরা কেন আমার উপর জোর জবরদস্তি করছো? আমি আমার বসের নাম কিছুতেই বলতে পারবো না। আমাকে ছেড়ে দাও। তাহলে তোকে মরতে হবে, কারণ আমি তোকে ছেড়ে দিব না। তুই যতক্ষণ না পর্যন্ত তোর বসের নাম বলছিস ততক্ষণ পর্যন্ত তোর এইখান থেকে মুক্তি নেই। তখন তারা সবাই মিলে মাসুদকে মারতে শুরু করে, কিন্তু মাসুদ এতটাই শক্ত ছিল যে সে কোনো কথাই বলছে না। এরপর রাকিব অনেক বেশি রেগে যায় এবং একটা লোহা নিয়ে এসে মাসুদের হাতের মধ্যে ঢুকাতে শুরু করে। মাসুদ তখন আর্তনাদ করতে শুরু করে, কিন্তু তার দিকে কেউ তাকাচ্ছিল না। তার উপর নির্যাতন করতে শুরু করে। তখন রাকিব বলে, শুভ, এই ছেলেটাকে এভাবে শাস্তি দিলে ও কোনোদিনও বলবে না। ওকে আরো ভয়ঙ্কর শাস্তি দিতে হবে। তুমি এক কাজ করো, একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে থাকো। ওকে আমি উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিব। এই কথা শোনার পর মাসুদ চিৎকার করে আমার দিকে তাকাই, কিন্তু আমি হাসতে শুরু করি। কিছুক্ষণ পর শুভ এবং আরিফ আমার কাছে এসে বলেই তেল রেডি। আমি তখন তাকে তার কাছে নিয়ে এসে কড়াইয়ের সামনে গেলাম। এটা দেখার পর মাসুদ চিৎকার করে আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, তোমরা কেন আমাকে এভাবে কষ্ট দিতে চাচ্ছ? আর আমার জীবন কেন শেষ করবে তোমরা? আমার বসকে ধরতে পারবে না তোমরা। আমার বসকে ধরতে গিয়ে তোমরা নিজেরাই মরে যাবে। তাই নিজেদের জীবন বাঁচাও, আমাকে বাঁচতে দাও। আমি যখন বলেছি তোর বসের নাম বলতেই, তাহলে তুই তোর বসের নাম কেন বললি না? তোকে এই গরম তেলের মাঝে ছেড়ে দিব। তোর বাঁচার একটা উপায় আছে, তোর বসের নাম বল। এছাড়া তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বলেই আমি তাকে তেলের কাছাকাছি নিয়ে গেলাম। মাসুদ অনেক বেশি ভয় পেয়ে গেল। এরপর আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, আমার বস হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী শফিক চৌধুরী। শফিক চৌধুরী এই কাজগুলো করে। আমি শুধু তার হয়ে এগুলো বিক্রি করি। এছাড়া আমার কোনো কাজ করি না। আমাকে ছেড়ে দাও প্লিজ। আমাকে এভাবে কষ্ট দিও না। এই কথা শোনার পর আমি রিয়ার দিকে তাকালাম। রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমরা দুইজনেই স্তব্ধ হয়ে গিয়েছি, কারণ আমরা এতদিন যাকে খুঁজছিলাম সে আর কেউই না, এই মাসুদের বস। সেজন্য আমরা মাসুদকে মারতে শুরু করলাম। এরপর মাসুদের দিকে তাকিয়ে বললাম, তুই তোর বসের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি, না হলে তোকে আমি মেরে ফেলবো। তাড়াতাড়ি তোর বসের কাছে কল কর। না, আমি আমার বসের কাছে কল করতে পারবো না। আমার বসের কাছে কল করার পর বস সব ইনফরমেশন পেয়ে যাবে। এরপর তোমাদেরকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। তাই প্লিজ তোমরা এই কাজ করো না। আমি তোমাদের বসের নাম বলে দিয়েছি। আমাকে এখন ছেড়ে দাও। তোকে কি আমরা এখানে জামায়াদার করার জন্য এনেছি? তোকে তো এনেছি তোর বসের কাছাকাছি যাওয়ার জন্য। তাই তুই তোর বসের কাছে কল করবি, না হলেই আমি তোকে শেষ করে দিব। মাসুদ কল করতে চাইছিল না। আমি তখন মাসুদকে মারতে শুরু করলাম। মাসুদ তখন তার বস শফিক চৌধুরীর কাছে কল করে মাসুদ বলল, বস, আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনি যে মালগুলো দিয়েছিলেন সেগুলো আমি একদিনের ভিতরে বিক্রি করে ফেলেছি। এখন আপনার মালগুলো অনেক ভালো বিক্রি হচ্ছে। তাই আমরা চাইলে আরও ভালো ব্যবসা করতে পারি। আপনি আরও মাল স্টোর রুমে থেকে আমাকে দিয়ে দিন, আমি সবগুলো বিক্রি করে দেব। তখন উপাস থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে উঠে। এই কণ্ঠটা শোনার জন্য রাকিব এবং রিয়া অনেকদিন অপেক্ষা করছিল। তারা দুজনে কোনটার দিকে তাকিয়ে তখন ওপাশ থেকে লোকটা বলে উঠে, আচ্ছা ঠিক আছে, আমার ব্যবসা যদি ভালো চলে তাহলে তোকেও আমি বেতন বাড়িয়ে দেব। তুই কোনো চিন্তা করবি না। তুই এক কাজ কর, তুই যাদের কাছে বিক্রি করবি তাদেরকে নিয়ে চলে আয়। আমরা একটা জায়গায় দেখা করি। তাহলে নদীর ধারে আমার যে ফার্ম হাউস আছে ওখানে চলে আয়। ওখানে আমি সব কিছু রেখেছি। ওখানে আসার পর তোকে আমি দিয়ে দিব। কিন্তু আমি আজকে আসতে পারবো না, কালকে আসতে হবে। কালকে দুপুর দিকে চলে আসবি। আজকে আমি একটা জায়গায় চলে যাচ্ছি। বলে সে লোকটা ফোন রেখে হাসতে শুরু করে এবং এদিকে সবাই কিছু বুঝতে পারছিল না। লোকটা তখন হাসতে হাসতে বলে,
আমার থেকে অনেক বেশি চালাক হয়ে গেছো তোমরা, তাই না? একবার আসো, এরপর তোমাদেরকে এমন শিক্ষা দেবো যে আর কোনোদিন আমার সাথে লাগতে আসবে না। আমার সাথে চালাকি করার ফলাফল সবাইকে ভোগ করতে হবে। ওইদিকে তারা সবাই অনেক বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল পরবর্তী দিনের, কারণ কালকে তাদের এতদিনের অপেক্ষার অবসান ঘটবে। শফিক চৌধুরীকে সামনাসামনি তারা দেখতে পারবে। রাতের বেলায় ছাদের উপর বসে আছে রাকিব এবং রিয়া। তখন রাকিব বলে, রিয়া, আমার মনে হচ্ছে কালকে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে যাওয়া উচিত। বলা তো যায় না, ও অনেক চালাক মানুষ, যে কোনো কিছু একটা করে ফেলতে পারে। তাই আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে যেতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে আমি যাব আর তুমি বাসায় থাকবে। রাকিব, তুমি এসব কি বলছো? তুমি যাবে মানে? তুমি যাওয়ার পর যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচবো? তুমি এক কাজ করো, তুমি বাসায় থাকো, আমি যাচ্ছি। আমি ওই শফিক চৌধুরীকে শেষ করে দেব। তুমি কোনো চিন্তা করো না। না রিয়া, আমি তোমাকে বিপদের মধ্যে দিতে পারবো না, কারণ তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। তুমি আমার কথা চিন্তা করো না, আমি ছেলে মানুষ, আমি সবকিছু কন্ট্রোল করতে পারবো। কিন্তু তুমি প্লিজ বাসায় থাকো। রাকিব, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ওইখানে দিয়ে আমি এখানে শান্তিতে থাকতে পারবো না। প্লিজ তুমি বাসায় থাকো, আমাকে যেতে দাও। আমি এই কাজগুলো করতে চাই। তুমি প্লিজ আমাকে বাধা দিও না। রিয়া, তুমি কি আমার কথা শুনবে না? আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি বাসায় থাকো, আমি যাই। এরপর আমি কোনো বিপদে পড়লে তুমি আমাকে বাঁচাবে। যদি আমরা দুইজনে একসাথে যাই আর দুইজনে গিয়ে বিপদে পড়ে যাই তাহলে তো সমস্যা। রিয়া কিছুতেই মানতে চাইছিল না। আমি অনেক কষ্ট করে রিয়াকে বোঝালাম, কারণ যদি দুইজনে একসাথে যেতে শুরু করি তাহলে দুইজনের বিপদ হতে পারে। তাই আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে যেতে হবে এবং সব কাজগুলোকে করতে হবে। তাই আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। পরের দিন সকালে আমরা সবাই মিলে প্রস্তুতি নিলাম। দুপুরের দিকে সবাই বেরিয়ে পড়লাম। সাথে মাসুদকে নিয়ে আসার সময় রিয়া আমার কাছে আসলো, এসে জড়িয়ে ধরে বলল, আমি এই দিনের জন্য কত দিন থেকে অপেক্ষা করছিলাম, সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি ওই শফিক চৌধুরীকে শেষ করে দেবে, সেটা আমি বিশ্বাস করি। তুমি সাবধানে কাজগুলো করবে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। তাই যে করে কাজটা করো না কেন, সাবধানে করবে। রিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। তুমি নিজে একটু সাবধানে থাকবে। ওখানে আমার কোনো ক্ষতি হলে তুমি আমাকে গিয়ে বাঁচাবে। আমি বিশ্বাস করি আমার কোনো কিছুই হবে না। এরপরও যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আমাকে বাঁচাবে, ঠিক আছে? বলেই আমরা সবাই সেখান থেকে বেরিয়ে আসলাম। আসার সময় রিয়ার দিকে ফিরে তাকালাম। সে প্রায় কান্না করে দেবে এমন অবস্থা। আমি তখন তার দিক থেকে ফিরে তাকালাম না, কারণ তার দিকে তাকালে আমি এই কাজ করতে পারবো না। সেজন্য আমি চলে আসলাম। আসার পর আমরা সেই ফার্ম হাউসে চলে গেলাম যেখানকার কথা বলা হয়েছিল। সেখানে যাওয়ার পর আমার মনের ভেতরে ভয় ভয় হতে শুরু করলো। আমার সাথে শুভ, আরিফ এবং আরও কিছু লোকজন আছে। একসাথে ভেতরে ঢুকছিলাম। আমি মাস্ক পরে এসেছি যেন আমাকে চিনতে না পারে। কিন্তু ভেতরে যাওয়ার পর হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না, আশেপাশের কিছুই দেখতে পারছিলাম না। তখন আমি মাসুদের হাত শক্ত করে ধরে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে মাসুদ আমার হাত ছেড়ে দিয়ে কোথায় যেন চলে গেল। আমি তখন তাকে খুঁজতে শুরু করলাম। যে করেই হোক তাকে ধরতে হবে, কারণ সে যদি আমার হাত থেকে পালিয়ে যায় তাহলে আমি শরীফ চৌধুরীকে ধরতে পারবো না। কিন্তু হঠাৎ করে মনে হলো আমার মাথায় কেউ আঘাত করছে, আর মাটিতে বসে পড়লাম। তখন দেখলাম দুইটা লোক আমার হাত ধরে নিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আমি তখন চিৎকার করতে শুরু করলাম। লোক দুইটাকে সরাতে চেষ্টা করলাম, কিন্তু তারা আমার সামনে থেকে সরছিল না। একটু পর লাইট জ্বলে উঠলো। আমি দেখতে পেলাম আমার পাশে শুভ এবং আরিফ বসে আছে। তাদের দুইজনকেও বেঁধে রাখা হয়েছে। মাসুদ এবং একটা লোককে দেখলাম সামনে দাঁড়িয়ে আছে। তখন সেই লোকটা আমার দিকে তাকিয়ে বলল, আমাকে ধরার এত বেশি শখ ছিল, তাই না রাকিব? তুমি কি ভাবছিলে তুমি আমাকে এত তাড়াতাড়ি ধরে ফেলবে? তুমি আমাকে শাস্তি দেবে, তাই না? তোমার পরিবার সব কিছু আমি শেষ করে দিয়েছি। তুমি কি বুঝতে পারছো না আমার শক্তি সম্পর্কে? এরপরও কেন আমার সাথে লড়াই করতে আসলে? আমি তখন তার দিকে তাকালাম। চোখে চশমা পরা মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে, তার মানে সেই শরীফ চৌধুরী। আমি তার দিকে তাকাতেই আমার মাথায় রাগ উঠে গেল। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কুত্তার বাচ্চা, যদি সাহস থাকে তাহলে সরাসরি আমার সাথে লড়াই কর। আমার হাত বেঁধে রেখে কেন লড়াই করছিস? আমাকে একবার ছেড়ে দে। হ্যাঁ, আফসোস রাকিব, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না, কারণ আমি তোমাকে ধরে নিয়ে এসেছি এখানে শেষ করে দেওয়ার জন্য। তুমি কি ভাবছ আমি এত বোকার মতো কাজ করব? আমি মাসুদকে ফোনের মাধ্যমে আগে থেকে লোকেশন সেট করে রেখেছি, যাতে আমার লোকজনকে কেউ ধরে নিয়ে গেলে তাদের ব্যাপারে সবার আগে আমি ইনফরমেশন পেয়ে যাই। তুমি এত বোকার মতো কাজ করবে সেটা আমি ভাবতে পারিনি। এতদিন থেকে এই লাইনে আসছো,
এইসব কিছু বুঝতে পারলে না? আমি তখন চিন্তা করতে শুরু করলাম। আমি বোকার মতন কাজ করলাম, মাসুদের কথা মতন এখানে চলে আসলাম, কিন্তু এত চালাকির সাথে তারা কাজটা করবে এটা বুঝতে পারলাম না। রিয়ার কথা অনেক বেশি মনে হচ্ছিল। আমার জীবনের শেষ মুহূর্তে চলে এসেছে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম, কিন্তু একটাই কষ্ট হচ্ছিল, ওকে আমি শেষ করতে পারলাম না। যেই উদ্দেশ্য নিয়ে এই লাইনে এসেছিলাম সেই উদ্দেশ্য সফল করতে পারলাম না। তখন শরীফ চৌধুরী একটা লাঠি নিয়ে আমার দিকে এগিয়ে এসে আমাকে মারতে শুরু করলো। মারতে মারতে বলল, তোর কত বড় সাহস, তুই আমাকে ধরবি তাই না? তোর পরিবার লোকজন, তোর প্রেমিকার পরিবারের সব কিছু আমি শেষ করে দিয়েছিলাম, কিন্তু তুই আমার সাথে লড়াই করতে চলে আসছিস তাই না? আমার ব্যবসা চলবে, আমার ব্যবসা কেউ থামাতে পারবে না। যেই আমার ব্যবসায় বাধা হবে তাকে মরতে হবে। আজ তোকে আমার হাত থেকে কে বাঁচায় সেটাই আমি তো দেখতে চাই। তুই যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকিস তাহলে আমার হাতটা ছেড়ে দে, এরপর দেখবি তোকে আমি কিভাবে শেষ করে দিই। তুই মহিলাদের মতন কেন আমাকে বেঁধে রেখে লড়াই করছিস? যদি সাহস থাকে তাহলে আমার হাতের বাঁধন খুলে দে, এরপর বুঝবি আমি কতটা ভয়ঙ্কর। হা হা হা, এই শফিক চৌধুরী কোনোদিন রিস্ক নিয়ে কাজ করে না। শফিক চৌধুরীর জীবন যত কাজ হয়েছে সব কিছু সফল হয়েছে, তাই তোকে মারাটাও আমার একটা কাজ ছিল, এবং সেটা আমি ভালো করে সফল করব। তোকে ছেড়ে দেখি আমি নিজের বিপদ ডেকে নিয়ে আসবো, সেটা কোনোদিন চিন্তা করিস না। ওইদিকে রিয়া অপেক্ষা করছিল প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, এখনো রাকিব ফিরে আসছে না। এটা দেখার পর সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। ইমরানের দিকে তাকিয়ে বলে, ইমন, বুঝতে পারছি না রাকিব এত সময় নিচ্ছে কেন? এতক্ষণ তো ওদের এসে যাওয়ার কথা ছিল, কিন্তু ওদের কোনো বিপদ হলো না তো? ম্যাডাম, আমি অনেক কল করেছি সবার ফোনে, কিন্তু কেউ ফোন ধরতেছে না। বুঝতে পারছি না ওনাদের কোনো বিপদ হলো কিনা, সেটা তো দেখতে হবে। তুমি তাড়াতাড়ি সবকিছু ব্যবস্থা করো, আমি ওখানে যাব। আমার যত লোকজন এখানে আছে সবাইকে নিয়ে গাড়ি রেডি করো, আমি ওইখানেই যাব। ওদেরকে আমি শেষ করে দেবো। ওরা যদি রাকিবের কোনো ক্ষতি করে তাহলে ওদেরকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। ওকে ম্যাডাম, আপনি বেশি চিন্তিত হবেন না, ওরা স্যারের কোনো ক্ষতি করতে পারবে না। আমি দেখতেছি কি করে যায়। আমি সবাইকে নিয়ে রেডি হচ্ছি, আপনিও রেডি হয়ে নিন। রিয়ার মাথার চিন্তায় ভাঁজ পড়ে, রাকিবের কোনো ক্ষতি হলো না তো? এটা চিন্তা করছিল। এর ভিতর ইমরান সবকিছু ব্যবস্থা করে ফেলে। এরপর তারা গাড়ি নিয়ে সেই জায়গায় উদ্দেশ্যে রওনা দেয়। ওখানে রাকিবকে মারার জন্য প্রস্তুতি চলছে। তখন মাসুদ এসে রাকিবের মাথায় আঘাত করতে শুরু করে। রাকিবের মাথায় এমনিতে আঘাত, এর মধ্যে আবার আঘাত করছে আর বলছে, তুই আমাকে ফুটন্ত তেলের মধ্যে ডুবিয়ে মারার প্ল্যান করছিস তাই না? আজকে তোকে আমি এমন শিক্ষা দিব যে তুই আর কোনোদিন আমার সাথে লাগতে আসবি না। তোর জন্য আমি ব্যবস্থা করতেছি, তোকে আমি তেলে ছাড়বো। এই কুত্তার বাচ্চা, তোর যদি এতই বড় সাহস হয় থাকে তাহলে আমাদেরকে ছেড়ে দে। আমাদের ভাইয়ের দিকে কেন তাকিয়ে আসিস? যদি তোর এত বড় সাহস থাকে তাহলে আমাদেরকে একবার ছেড়ে দে, তারপর তোদের আমরা কি করি সেটাই দেখতে পারবি। এই সামতার বাচ্চারা, তোরা চুপ করে থাকবি? তোদের এমনিতেই শেষ করে ফেলতে হবে। তোরা আমাকে অনেক কষ্ট দিয়েছিস, আজকে তোদের সবাইকে আমি কষ্ট দিতে দিতে মারবো। তাই কোনো চিন্তা করবি না, একে একে সবাইকে মেরে ফেলবো, কিন্তু সবার প্রথমে তোদের বসকে মারতে হবে। এরপর মাসুদ মারতে শুরু করে। রাকিবের ওদিকে 20 মিনিটের ভিতরে সেই জায়গায় এসে পৌঁছে যায় রিয়া এবং বাকি সবাই। তারা যখন দরজার কাছে আসে, দরজার কাছে আসতে লোকগুলো তাদের উপর আক্রমণ করে। শফিক চৌধুরী তখন রাকিবকে মারার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে বাহিরে গোলাগুলির শব্দ শুনে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। কে আসছে? ওইদিকে রিয়া লোকগুলোকে মাটিতে শুইয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়ে। শফিক চৌধুরী বুঝতে পারে বিপদ আসন্ন, সেই জন্য সে দৌড়ে যায়, গিয়ে রাকিবের মাথায় বন্দুক ধরে। সামনের দিকে তাকিয়ে দেখে রিয়া এসেছে। এটা দেখার পর শফিক চৌধুরী চিৎকার করে বলে, এই মেয়ে, তুই যদি তুই ভালোবাসা মানুষকে বাঁচাতে চাস তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থাক, আর একবার যদি সামনের দিকে এগিয়ে আসিস তাহলে কিন্তু তোকে একদম শেষ করে দেবো, তাই সাবধান হয়ে যা। তোর কত বড় সাহস, তুই রাকিবের মাথায় বন্দুক ধরেছিস? তোর যদি সাহস থাকে তাহলে আমি মেয়ে হয়ে তোকে চ্যালেঞ্জ করছি, তুই আমাকে মেরে দেখা। রাকিব তখন রিয়াকে দেখলো। শফিক কতটা ভয়ঙ্কর সেটা
রাকিব বুঝতে পেরেছে। রাকিব তখন রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, তুমি এখান থেকে চলে যাও, এখানে দাঁড়াবে না প্লিজ। ও কতটা ভয়ঙ্কর সেটা আমি বুঝতে পারছি। তোমার কোনো ক্ষতি করে দিবে, আমি তোমার ক্ষতি হয়েছে এটা আমি চাই না। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। সাকিব, তুমি এসব কি বলছো? তোমাকে বিপদের মধ্যে ফেলে আমি চলে যাব? এটা কোনোদিন হতে পারে না। এই লোকটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি এই লোকটাকে শাস্তি দেবো। এটা শোনার পর শফিক চৌধুরী হাসতে শুরু করে। হাসতে হাসতে রিয়ার দিকে তাকিয়ে বলে, তুই মেয়ে হয়ে আমাকে শাস্তি দিবি তাই না? তোর মতো কত মেয়েকে আমি ইউজ করে ফেলে দিয়েছে, আর তুই আমাকে মারবি তাই না? আজকে দেখবো তোর কত বড় সাহস হয়েছে। ওইদিকে সবাই যখন ব্যস্ত ছিল রাকিব এবং রিয়াকে নিয়ে, ওইদিকে আবিদকে আসার সময় রিয়া সব কিছু বলে এসেছে। সেই জন্য আবিদ চলে এসেছে। আবিদ তখন সামনের দিকে আসেনি। সে বুঝতে পেরেছে সামনের দিকে আসলে বিপদ হতে পারে। সেই জন্য সে পিছনের দরজা দিয়ে ঢুকে এবং তাদের মদের কার্টুনগুলোর পিছনে লুকিয়ে থাকে। সেই সুযোগের অপেক্ষায় ছিল। যখন সবাই তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন হঠাৎ করে সে পিছন দিক থেকে এসে শফিক চৌধুরীর মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করে। সবাই একটু সরে যেতেই রিয়া এবং তার লোকজন আক্রমণ করে। তখন দুইটা লোক এসে বেঁধে রাখা সবাইকে ছেড়ে দেয়। এরপর তারা সবাই মিলে শফিক এবং তার লোকজনকে মারতে শুরু করে। সবাইকে মেরে শফিক চৌধুরীকে বেঁধে রাখে চেয়ারের সাথে এবং রিয়া রাকিব দুজনে সামনে দাঁড়ায়। একটু আগে বড় বড় কথা বলছিলি না, আমার ভালোবাসা মানুষকে মারবি? তোর কত বড় সাহস! তুই আমার বাবা মাকে মেরেছিস, তোকে আমি ছেড়ে দেব এটা তুই কিভাবে ভাবতে পারলি? শফিক চৌধুরী তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে যে কত বড় বিপদের মধ্যে পড়ে গেছে এটা সে খুব ভালো করে বুঝতে পারছিল। ওইদিকে শুভ এবং আরিফ চলে যায় সেই ফুটন্ত তেলের কাছে এবং সে তার ভিতরে আরও আগুন দিতে শুরু করে, কারণ শফিক চৌধুরীকে এটার মধ্যে ছেড়ে দিয়ে মেরে ফেলা হবে। রাকিব তখন তার কলার চেপে ধরে বলে, ওরের বাচ্চা, তোকে আমি যদি জীবন্ত চিবিয়ে খেয়ে ফেলি এরপর আমার মনের মধ্যে শান্তি আসবে না। কারণ তুই আমার প্রিয়জনদেরকে মেরেছিস, আমার বাবা মাকে প্রথমে মেরেছিস, এরপর আমার সবচেয়ে আপনজন সবচেয়ে কাছের মানুষ আমার ভাইকে মেরেছিস। আমার একটা ছোট্ট ভাই তোর কি ক্ষতি করেছিল? যদি মারা হতো তাহলে আমাকে মেরে ফেলতি, আমার ভাইকে কেন মেরেছিলি? শফিক চৌধুরী তখন কি বলবে কিছু বুঝতে পারছিল না। সে কত ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে সেটা সে একমাত্র বুঝতে পারছে। তখন সে কান্না করতে শুরু করে। রাকিবের দিকে তাকিয়ে বলে, প্লিজ, তোমরা তো আমার সন্তানের মতো, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না, কথা দিচ্ছি। আজীবনে এরকম কোনো কাজ করব না। আমি সৎভাবে ব্যবসা করব, এই ব্যবসা সব কিছু ছেড়ে দেব। আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দিব তাই না? তোর মতন একটা পাপিষ্ঠকে যদি ছেড়ে দিই তাহলে সমাজের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তুই মানুষ নামের জানোয়ার, তোকে ছেড়ে দিলে এই সমাজের মানুষ কষ্ট পাবে। তোকে মেরে ফেলাই আমার একান্ত লক্ষ্য, তাই তোকে মেরে ফেলতে হবে। এই রাকিব, তুমি ঠিক কথা বলছো। একে মেরে ফেলতে হবে আমাদের। অপরজনদেরকে মেরে ফেলার শাস্তি ওকে প্রত্যেকটা মুহূর্তে টের পেতে হবে। শফিক চৌধুরী তখন কান্না করতে শুরু করে, কিন্তু তারা দুজন তার কোনো কথাই শুনে না। তাকে বেঁধে নিয়ে যায় সেই ফুটন্ত তেলের কাছে এবং সেটার সামনে যখন শফিক চৌধুরীকে নিয়ে যায় তখন শফিক চৌধুরী কান্না করতে শুরু করে এবং বলে, তোমরা কি চাও আমার কাছে বলো, আমি সব কিছু দিয়ে দেব। আমার সম্পত্তি যা আছে, টাকা পয়সা সব কিছু দিয়ে দেব। তবু আমাকে ছেড়ে দাও। আমাকে এভাবে কষ্ট দিও না, আমি আর সহ্য করতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। তুই আমাদের কাছে লোভ দেখাচ্ছিস? বল তাহলে আমার বাবা মাকে এনে দে, রাকিবের বাবা মাকে, ভাই সবাইকে এনে দে, তোকে আমরা ছেড়ে দেবো। শফিক চৌধুরীর তখন এই কথা শোনার পর চুপ হয়ে যায়। সে কি করবে? সে এই কাজ কোনোদিনও করতে পারবে না, কারণ তাদেরকে সে মেরে ফেলেছে। তখন তারা দুজন তাকে তুলে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যে তার শরীর টকবগে তেলের মধ্যে রোস্ট হয়ে যায়। তখন তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে কান্না করতে শুরু করে। রাকিব তখন শফিক চৌধুরীর সেই ফুটন্ত চেহারার দিকে তাকিয়ে থাকে এবং বলে,
এই পৃথিবীতে অন্যায় করে কেউ কোনোদিন বাঁচতে পারে না। তুই বাঁচতে পারলি না, এবং আগামীতেও যারা অন্যায় করবে তারা কেউই বাঁচতে পারবে না। পৃথিবীতে অন্যায়কারীরা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। হয়তো দুদিনের শান্তি পাবে, কিন্তু চিরদিন কষ্ট করতে হবে। তখন তারা দুজন তাকে মেরে সেখান থেকে বাসায় ফিরে যায়। রিয়া তখন রাকিবকে নিয়ে চলে যায় রাকিবের বাবা মাকে সেখানে দাফন করা হয়েছে সেখানে, এবং পাশে সাকিবের কবর। রাকিব তখন সাকিবের কবরের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, ভাই, আমি তোকে বাঁচাতে পারলাম না, কিন্তু আজকে তোর খুনিদের আর বাবা মায়ের খুনিদেরকে শাস্তি দিতে পেরেছি। সবাইকে আজকে আমি শেষ করে দিয়েছি। আজকে কেউ আর এই পৃথিবীতে বেঁচে নেই। সবাইকে আমরা তোদের যেরকম কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছিল, এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে মেরে ফেলেছি। রাকিব এরকম কান্না দেখে আশেপাশে যতজন ছিল সবাই তাকিয়ে আছে তার দিকে। সত্যি বলতে ছেলেটা এত বেশি আবেগ প্রবণ হয়ে পড়েছিল বলে বোঝানো সম্ভব নয়। রিয়া তখন রাকিবের কাছে এসে রাকিবকে জড়িয়ে ধরে বলে, প্লিজ রাকিব, তুমি কান্না করো না। তোমার কান্না দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। তুমি প্লিজ কান্না করো না। আমরা দুজন আর একা নই, আমাদের পাশে এতজন মানুষ আছে, সবাই আমাদের পরিবার। এখন থেকে আমরা এদেরকে নিয়ে বেঁচে থাকবো। আমরা এই পৃথিবীতে আর কোনো অন্যায় হতে দেব না। আমাদের মতো আর কাউকে কষ্ট পেতে দেব না। তুমি শুধু আমার পাশে থাকবে। বড্ড ভালোবাসি তোমাকে রাকিব। আমি তখন রিয়ার দিকে তাকালাম, রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমিও যে রিয়াকে বড্ড বেশি ভালোবাসি। তখন আমি রিয়াকে বললাম, তুমি কোনো চিন্তা করো না রিয়া, আমি যতদিন বেঁচে আছি, যতদিন আমার শরীর থেকে নিঃশ্বাস বের হবে, ততদিন আমি তোমার পাশে থাকবো, এবং এই মানুষগুলোর কথা আমি কোনোদিনও ভুলবো না, কারণ তারা আমাদেরকে এত সহযোগিতা করেছে। সবাইকে নিয়ে আমরা এখন নতুন করে আমাদের জীবন গড়ে তুলবো। এই সমাজে আর কোনো অন্যায় হতে পারবে না। তখন তারা সবাই বাসায় ফিরে যায়। বাসায় ফিরে যাওয়ার পর আবিদ এবং শুভ আরিফকে নিয়ে রাকিব এবং রিয়ার কাছে এসে বলে, ভাইয়া, আমরা আপনাদের দুজনের কাছে একটা আবদার নিয়ে এসেছি, এটা পূরণ করতেই হবে। ওরে বাবারে, তোমাদের আবার কি আবদার? আমরা আপনাদের দুজনের বিয়ে খেতে চাই। আপনারা দুজন তাড়াতাড়ি বিয়ে করে নিন। এই কথা শোনার পর আমি রিয়ার দিকে তাকালাম। রিয়া অনেক লজ্জা পেয়েছে, মাথা নিচু করে নিয়েছে। এরপর আমি তাদের দিকে তাকিয়ে বললাম, তোমরা কোনো চিন্তা করো না, বিয়ের ব্যবস্থা করো এখন থেকেই। তোমরা তো আমার সব, তাই তোমরা যেটা বলবে সেটাই হবে। বিয়ের ব্যবস্থা শুরু করো। তারা সেখান থেকে চলে গেল। আমি তখন রিয়াকে জড়িয়ে ধরলাম। লজ্জা পেয়ে গেছে সেটা আমি বুঝতে পেরেছি। এইভাবে যেন আমরা সারা জীবন সুখে থাকতে পারি, এই জন্য প্রার্থনা করবেন। আমাদের সমাজের মাঝে কিছু মানুষ আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, তাদেরকে শেষ করে দিতে হবে। তাদেরকে শেষ করে দেওয়ার মাধ্যমেই একটা সমাজ তৈরি হবে। তাই সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই অন্যায়কারীদের শেষ করে দেওয়া সম্ভব হবে। তাই সবাই মিলে একসাথে লড়াই করে এই প্রত্যাশা দেখে আজকের গল্প এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো গল্পতেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।